ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের গণিতের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল স্কুলগুলো যে সমাধান করেছি পূর্বে, ইতিপূর্বে যে মডেল স্কুলগুলো আমি আলোচনা বা সমাধান করছি, আজকে আমি তোমাদের 5 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তা তোমরা অবশ্যই আমার এই 5 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ ক্লাসটা দেখো। আর দেখো, প্রতিটা গণিত কিন্তু আমি অ্যাকচুয়ালি খুঁটিনাটি আলোচনা করছি। আর সেই সমস্ত গণিতগুলো তোমরা অ্যাভয়েড করবে না, ভালো করে মন দিয়ে শুনবে। আর কোনো যদি সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো, আজকে তোমাদের 5 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কী দেওয়া আছে দেখো। 80 টাকার 15% সমান কত টাকা? তাহলে 80 টাকার 15% কত টাকা হবে? দেখো, 80 টাকার কত হচ্ছে? 80 টাকার 15% সমান কত টাকা? দেখো, তো তোমরা লিখবে কি 80 গুণিতক 15, 15/100, শতকরা মানে 100, 100 ভাগের 15 ভাগ। দেখো, এখানে একটা আমরা শূন্য কাটবো, এখানে একটা শূন্য কাটবো 100। তাহলে কত থাকলো? তাহলে 10 আছে, আর এটি 15 আছে। 5 3 15, 5 2 10, আর 2 4 8, কত আছে? 4 3 12, কত আছে? 12 টাকা। 4% মান কত টাকা? 15% মান কত? 80 টাকার 15% হচ্ছে 12 টাকা। কেমন? 80 টাকার 15% হচ্ছে 12 টাকা। পরের প্রশ্ন দেখো, এম সংখ্যক লোকের কিছু পরিমাণ খাদ্যে n দিন চলে, তবে এক্স সংখ্যক লোকের ওই পরিমাণ খাদ্যের কতদিন চলবে? দেখো, আমাদের জানি যে খাদ্যের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক হয়, জানি আমরা। তাহলে এম সংখ্যক আমরা যদি ত্রৈমাসিক নিয়মে যদি করি, দেখবো আমরা বলছে এম সংখ্যক লোকের কিছু পরিমাণ খাদ্য n দিন চলে, তাহলে এক্স সংখ্যক লোকের ওই পরিমাণ খাদ্য কতদিন চলবে? তাহলে এক্ষেত্রে আমরা করব কি, এম অর্থাৎ লোক সংখ্যা লিখবে। লোক সংখ্যা প্রথমে যদি আমরা লোক সংখ্যা করি, আর এদিকে যদি আমরা দিন সংখ্যা করি, তাহলে কত হবে বলো তো? তাহলে কত হচ্ছে বলছে এন সংখ্যক লোকের, বলছে এম সংখ্যক লোকের খাদ্য চলবে কতদিন? n দিন চলবে। তাহলে এক সংখ্যক লোকের কতদিন চলবে? এই জিজ্ঞেস চিহ্ন দাও। তাহলে কী সম্পর্ক হচ্ছে? লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা পরস্পর কিন্তু ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, খাদ্যের পরিমাণ যেহেতু বলা হয়েছে, খাদ্যের পরিমাণ দিন সংখ্যা কমবে, সুতরাং কী হচ্ছে? ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে আমরা কী জানি? তাহলে এই মানটা উপরে উঠে চলে যাবে, আর এনটা নিচে আসবে, সুতরাং কত হবে? হবে m/n, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক হলে যেমন সংখ্যা তেমন, আমরা যদি নির্ণয়ের সমাধান করি তাহলে যেমন সংখ্যা তেমন থাকে। সুতরাং আমরা কী করবো? m/n ইন্টু এক্স। কী হচ্ছে? এক্স। এটা কিন্তু এক্স কিন্তু বললাম, এটা এক্স। তাহলে কী হলো? সমান mx/n। তাহলে অপশানটা কোনটা হবে? mx/n। কী হলো? হলো mx/n। ও সরি, এটা ভুল হয়ে গেছে। দেখো, এটা কিন্তু n হচ্ছে, n দিন চলে, এটা n আর এটা হচ্ছে x। কেমন? তাহলে কত হলো? m/x ইন্টু n, m/x ইন্টু n। তাহলে উত্তরটা কত হবে? mn/x। কেমন? যেহেতু ব্যস্ত সম্পর্ক যেহেতু বলেছে, তাহলে এই উত্তরটা কী হবে? mn/x। চলো, পরের প্রশ্ন বলেছে 3ab আর 9a² c এর গসাগু কত হবে? চলো করি আমরা। 3ab, তাহলে কী বলা হচ্ছে? 3ab বলা হচ্ছে 3ab, আর একটা হচ্ছে 9a²c। এর গসাগুটা আমরা ভেঙে ফেলি। 3abকে আমরা যদি ভাঙি, 3 ইন্টু a ইন্টু b পাবো, আর 9a² যদি পাবো ভাঙি, আমরা পাবো 9কে ভাঙলে দুটো 3 পাবো, আর গণিত a² মানে দুটো a, আর সি মানে গণিতক সি। তো কোনটা মিল খাচ্ছে? দেখো, একটা 3 পাচ্ছি মিল, আর একটা এ মিল পাচ্ছে, বি কিন্তু মিল পাচ্ছে না। সুতরাং অতএব গসাগু কত হবে? অতএব গসাগু সমান কত হবে? 3a। গসাগু কত হবে? 3a উত্তর। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে দুটি সংখ্যা এক্স ও ওয়াই বলা হয়েছে। দুটি সংখ্যা এক্স ও ওয়াই, এর গসাগু বলা হচ্ছে জেড, আর সংখ্যা দুটির লসাগু কত হবে? দেখো, সংখ্যা দুটির লসাগু যদি বলতে হয়, তাহলে এক্ষেত্রে আমরা জানি কী বলতো? আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান কী হয়? তাহলে আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু লসাগু ইন্টু গসাগু। লসাগু ইন্টু গসাগু।
কেমন? তাহলে দুটি সংখ্যার গুণফল বলা হচ্ছে, এখানে দুটি সংখ্যা কী কী বলা হচ্ছে, এক্স আর ওয়াই হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু কত বলছে, এখানে কিন্তু গসাগুর মান দেওয়া আছে, লসাগুর মান দেওয়া নেই। লসাগু সমান কত হবে, লসাগু ইন্টু গসাগু, গসাগু কত বলা হচ্ছে, জেড বলা হচ্ছে। সুতরাং আমরা করব কি, বা লসাগু সমান কত হবে, লসাগু সমান এই মান দুটো এদিকে আসে, লসাগু জেডটা, লসাগুর সঙ্গে জেড গুণ সম্পর্ক আছে, সুতরাং এদিকে এলে কী হবে, ভাগ হয়ে যাবে এক্স ওয়াইয়ের সঙ্গে, তাহলে এক্স ওয়াই বাই জেড হবে। এটা তোমাদের উত্তর, এক্স ওয়াই বাই জেড। পরের প্রশ্ন চলো। সরি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় বলো তো? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে। কেন বলতো? যেহেতু যে কোনো দেখো, যে কোনো ত্রিভুজ, কোণভেদী ত্রিভুজ বলো, বাহুভেদী ত্রিভুজ বলো, যে কোনো ত্রিভুজ তুমি অঙ্কন করো না কেন, তার তিনটি কোণের সমষ্টি অ্যাকচুয়ালি কত হয়, 180 ডিগ্রি। কেমন? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কিন্তু 360 ডিগ্রি। কেমন? চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজ হোক না কেন, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি সব সর্বদা 360 ডিগ্রি হয়। আর ত্রিভুজের যে কোনো ত্রিভুজ হোক না কেন, তার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। বেশ, পরের প্রশ্ন চলো। দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যখন একান্ত কোণগুলির পরিমাপ সমান হয়, তখন সংখ্যারেখা দুটি কী হয়, সমবিন্দু হয়, সমরেখ হয়, সমান্তরাল হয়, অসমান্তরাল হয়। কোনটা হবে? এক্ষেত্রে কিন্তু তোমাদের অপশানটা কী হবে, সমান্তরাল হবে। তখন সরলরেখা দুটি কী হবে, কী হচ্ছে, সমান্তরাল হবে। কেন কেন দেখো, দুটি সমান্তরাল সরলরেখা যদি অঙ্কন করি, তাকে একটা ছেদক দিয়ে যদি ছেদ করা হয়, তাহলে এই ক্ষেত্রে দেখো একান্ত কোণগুলোর মান কিন্তু কী হবে, দেখো সমান হচ্ছে, একান্ত কোণগুলোর মানগুলো হচ্ছে সমান হচ্ছে। সুতরাং আমরা কী করবো, একটা সমান্তরাল সরলরেখা যদি হয়, তাহলে একান্ত কোণগুলো কী হচ্ছে, পরিমাপ সমান হবে। একান্ত কোণগুলোর পরিমাপ যখন সমান হবে, তখন কী হবে, সরলরেখা দুটি সমান্তরাল থাকবে। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে, দুই দিকে উৎপাদক বিশ্লেষণ করো। বলছে এখান থেকে বলছে 3 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। চলো এই গণিতটা আমরা সমাধান করি। দেখো আমরা প্রশ্নটা তুলে ফেলেছি। দেখো 3 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস দিলে এই 2a মাইনাস 2b যদি আমরা দুই কমন নিই, তাহলে ব্র্যাকেটের বাইরে কিন্তু এ প্লাস বি, ব্র্যাকেটের বাইরে 2 থাকবে, আর ব্র্যাকেটের ভিতরে কী থাকবে, এ প্লাস বি থাকবে, মাইনাস 8। কেমন? আবার দেখো এই 2 ইন্টু এ প্লাস বিটাকে যদি আমরা ভেঙে ফেলি, দেখো 2 ইন্টু এ প্লাস বিটাকে যদি আমরা ভেঙে ফেলি, কী হবে, দেখো 2টা গুণ হয়ে যাবে। তাহলে এরপরে মাইনাস আছে, তাহলে মাইনাস 2টা যদি এর সঙ্গে গুণ করি, কী হবে, মাইনাস এ 2a, সরি মাইনাস 2a হবে, আর মাইনাসের প্লাসে কী হবে, মাইনাস 2b হয়ে যাবে, 2a আর 2b হয়ে যাবে। দেখো এই মানটার সঙ্গে এই মানটা মিলে গেছে। তাহলে আমরা কী করলাম, যে কমন নিয়ে ব্র্যাকেট দেওয়ার পর আমরা 2 কমন নিয়েছি, আর মাইনাসটাও কমন চলে এসছে। সুতরাং ব্র্যাকেটের ভিতরে কী থাকবে, এ প্লাস বি পড়ে থাকবে। কেমন? এবার চলো দেখো এই দুটো পদ কিন্তু সমান হয়ে গেছে, এই দুটো পদকে আমরা এক্স ধরে নেব। তাহলে 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8। তাহলে এখানে তোমরা লিখে দিবে, যেহেতু এ প্লাস বি ইকুয়ালস টু কী হচ্ছে, এক্স। কেমন? তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। দেখো 8-এর সঙ্গে 3 আমরা মধ্যপদের ছক যাকে বলবো আমরা গুণ করব। মধ্যপদের ছক যেমন হয় সেভাবে আমরা করব। তাহলে প্রথম পদের ছকের সঙ্গে অন্তিম পদের ছকটা কিন্তু আমরা গুণ করব। 8 3 24, 2 4 24, 24কে আমরা কী করব, লসাগু করব। 2 12, 2 6 আর 2 2 3, ঠিক আছে। 12 দুগুণে 24, 6 দুগুণে 12 আর 3 দুগুণে 6। হয়ে গেছে, কী পেলাম, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 হয়ে গেছে। দেখো এখানে মধ্যপদের ছক কত আছে, 2 আছে। 2টা প্রমাণ করতে হলে কী করব, 2 দুগুণে 4 বা 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর 6 মাইনাস 4 করলে কী হচ্ছে, আমাদের 2 প্রমাণ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করব, 3x স্কোয়ার করব। 3x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 8 সমান 3x স্কোয়ার মাইনাস 6-এর সঙ্গে এক্স গুণ করো, 6x, আর মাইনাস মাইনাস কী হচ্ছে, প্লাস হচ্ছে 4x মাইনাস 8 সমান দুটো করে পদের নিচে দাগ দিই। তাহলে 3 কমন নিই, সরি 3x কমন নিই, 3x কমন নিলে কত হবে, এক্স হবে, মাইনাস কত হবে, 2 মাইনাস 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর হচ্ছে এক্স চলে গেছে। তাহলে কী কমন নিলাম আমরা, 3xটা কমন নিলে কী হচ্ছে, এখানে এক্স পড়ে থাকছে, এখানে মাইনাস 2 পড়ে থাকছে। কেমন?
প্লাস আছে, প্লাস দাও। এখানে 2x মাইনাস 8 থেকে কী কমন নেবো, 2 যদি কমন নিই কত হবে, সরি 4ই কমন নিই, 4 কমন নিলে কত পড়ে থাকবে, তাহলে এক্স পড়ে থাকছে, আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 ঠিক আছে। দুটো পদ কিন্তু সমান হয়ে গেছে। এবার আমরা করবো কি, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু 3x প্লাস 4, কেমন, 3x প্লাস 4 হয়ে গেছে। তোমাদের উৎপাদক বিশ্লেষণ হয়নি কিন্তু এবার কিন্তু আমাদের মানটা বসাতে হবে। তাহলে আমরা এ প্লাস বি এর মানটা এক্স ধরেছিলাম, এক্ষেত্রে তোমরা মানটা বসিয়ে দাও। তাহলে মানটা বসালে কেমন হবে দেখো, বা সমান, তাহলে এ প্লাস বি মাইনাস 2 একটা হবে, আবার 3 ইন্টু এ প্লাস বি প্লাস কত 4, এটা হচ্ছে আমরা গুণ করে নিই। তাহলে কত হচ্ছে, সমান দাও এ প্লাস বি মাইনাস 2 ইন্টু 3টা প্রতিটা পদের সঙ্গে গুণ করতে পারো, গুণ করে দাও 3a প্লাস 3b প্লাস 4, কেমন, প্লাস 4 হয়ে গেছে আমাদের উত্তরটা। কেমন, চলো পরের প্রশ্ন বলছে কি, পরের প্রশ্ন দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/x², এই গণিতটাও পূর্বে মডেল স্কুলটা আমি সমাধান করেছি। তাহলে চলো এইটাও এখন আমরা সমাধান করি। তাহলে এখানে দেখতে পাচ্ছি মধ্যবর্তী ছক কিন্তু 1 আছে, এক্ষেত্রে কোনো চল সংখ্যা দেখতে পাচ্ছি না। তাহলে মধ্যবর্তী ছকটা আমরা কী করবো, তাহলে চলো আমরা কমন নিয়ে দেখি তাহলে কী করতে পারি আমরা। তাহলে করি আমরা দেখি, 1টাকে প্রমাণ করতে হবে, তাহলে কী করতে হবে আমাদের, 6টাকে ভেঙে ফেলতে হবে। 6 ভাঙলে কি 3 আর 2 পাচ্ছি আমরা, 3 আর 2 যদি বিয়োগ করি আমরা এভাবে করি, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস কী করবো, 3 মাইনাস 2 করবো ইন্টু এ ইন্টু আর 1/a করবে, এ ইন্টু 1/a মাইনাস 6/x² সমান দিয়ে দাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 a ইন্টু 1/a মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a মাইনাস 6/x² সমান, দেখো কমন কী পাচ্ছি দেখো তো আমরা, দেখো এ যদি কেটে দিই, কেটে যাচ্ছে, দেখো এখানে কত আছে, কত ছিল 1 ছিল, এই 1টাকে কীভাবে প্রমাণ করছি দেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ কেটে দেবো, কিছু থাকছে না, 1 থাকছে, তাহলে 3 পরে থাকছে, 3 একে 3, আর এদিকে এ কেটে দিলে কত হচ্ছে 2 একে 2 আর 3 থেকে 2 পদের কত হচ্ছে এ 1টা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এবার আমরা মধ্যপদের ছকটা নির্ণয় করে ফেলি, দুটো করে পদের নিচে দাগ দিয়ে দেবো। তাহলে কী কমন আসবে বলতো, ও সরি এখানে কী হচ্ছে এক্স আমি এ লিখে দিয়েছি, এখানে এক্স প্রতি ক্ষেত্রে এক্স হচ্ছে, এক্সটা বসিয়ে দেবে, প্রতি ক্ষেত্রে এক্স হবে। তাহলে এক্স যদি কমন নেবো তাহলে কী হচ্ছে, প্রতি পদে দেখতে পাচ্ছি আমরা এক্স যদি কমন নিই, এক্স কমন নিলে কত হবে, যে ব্র্যাকেটের ভিতরে একটা পড়ে থাকবে, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস, তাহলে 3/x পড়ে থাকছে মাইনাস, এর কত হবে দেখো 2/x কমন নাও, 2/x যদি কমন নিই তাহলে কত হবে, ব্র্যাকেটের ভিতরে থাকবে x মাইনাস কত হবে 3/x, প্লাস হবে, কেননা মাইনাস প্লাসে মাইনাস 3/x। বেশ, দুটো পদ কিন্তু সমান হয়ে গেছে। তাহলে আমরা সমান দুটো পদের একটা নিই, এক্স প্লাস 3/x ইন্টু এক্স মাইনাস 2/x, কেমন, তোমাদের মধ্যপদের ছকটা নির্ণয় করা হয়ে গেল। পরের প্রশ্ন দিচ্ছি দেখো, পরের প্রশ্ন বলছে লসাগু নির্ণয় করো। কি বলছে, লসাগু নির্ণয় করো। 2 দিকে কমপ্লিট হয়ে গেছে, লসাগু নির্ণয় করো, যে কোনো দুটি একটি বলছে, এখানে দুটো দেওয়া আছে, দুটোই আমি করে দিচ্ছি। দেখো AB 4 মাইনাস 8AB, একটা করে আমি করছি, দেখো ভালো করে দেখো। প্রথমে পদটা কী বলা হচ্ছে লসাগুতে, একের দিকের প্রশ্নটা কী হচ্ছে, তাহলে একের দিকে প্রশ্নটা দেওয়া আছে, প্রথমে আছে AB4 মাইনাস 8AB, একে আমরা ভেঙে ফেলি, আমরা AB4 মানে কী আছে, এ ইন্টু পাবো আমরা, দেখো কমনটা দেখতে পাচ্ছি কী আছে, এ আর বি কমন আছে, তাহলে এ আর বি কমন হলে এ বি নিয়ে নাও, ব্র্যাকেটের বাইরে একটা 3টে বি পড়ে থাকছে ভিতরে, মাইনাস কী পড়ে থাকছে 8 পড়ে থাকছে। এবার আমরা কী করবো, এ বি ইন্টু দিব, তাহলে বি কিউবে দিয়ে দেবো বি কিউ হোল কিউব মাইনাস 2 হোল কিউব সমান দিয়ে দেবো এ বি, দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি আমরা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়, সেই অনুযায়ী আমরা গণিত করবো। তাহলে দেখো দ্বিতীয় দিলাম বি মাইনাস 2 দিলাম ইন্টু
বি স্কোয়ার মাইনাস 2b সরি মাইনাস না প্লাস হবে এখানে 2b প্লাস হচ্ছে 2 দুগুণে 4 2 এর হোল স্কোয়ার যদি দিই আমরা কথাই বলো তো, তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে। আমি ডাইরেক্টলি করছি না, আরেকটা স্টেপ করছি তোমাদের জন্য। দেখো এ বি দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। কেমন বুঝতে পেরেছো? দ্বিতীয় বন্ধনী দেওয়াটা এখানে প্রয়োজন ছিল না, এখানে দ্বিতীয় বন্ধনীটা তুলে দিতে পারো। তাহলে আমি আবার লিখছি এ বি বি প্লাস 2 সরি এখানে বি প্লাস হবে না, বি মাইনাস, এত ভুল হচ্ছে, বি মাইনাস 2 রাতে করছি তো। চলো আরেকটা হচ্ছে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। বেশ চলো আরেকটা পদ আছে, কি বলছে, এ স্কোয়ার বি 4 প্লাস 8a স্কোয়ার বি। এই পদটাকে আমরা সমাধান করি। দেখো কী কমন পাচ্ছ, দেখো তো, দেখো এ স্কোয়ারের দুটো কমন পাচ্ছ, কেমন এ স্কোয়ার দুটো কমন পাচ্ছ, এখানে এক্স স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, আর বি 4 এখানে বি একটা কমন পাচ্ছ, এখানে বি একটা কমন পাচ্ছ। কী পড়ে থাকছে তাহলে? তাহলে এখানে কিছু থাকছে না, 8 শুধু পড়ে থাকছে। তাহলে আমরা কী পেলাম, এ স্কোয়ার বি কমন নিলাম, এ স্কোয়ার বি কমন নিলে গিয়েছে, একটা বি এখানে পড়ে থাকছে, বি কিউব পড়ে থাকছে, আর এইদিকে প্লাস 8 পড়ে থাকছে। তাহলে আমরা কি করব, একে আমাদের সেই সূত্রের সাহায্যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী করবো। তাহলে এ স্কোয়ার বি ইন্টু দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে বি এর হোল কিউব প্লাস 2 এর হোল কিউব, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, সমান, তাহলে এ স্কোয়ার বি দ্বিতীয় স্টার্ট করো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী আমরা কী করবো, বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার ডাইরেক্টলি করছি, 2 এর স্কোয়ার পাবো শেষে আমরা, বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। কেমন সে উপরের মতো হলো, কেমন এটা কিন্তু হয়ে গেল। দ্বিতীয় বন্ধনীটা ক্লোজ করে দাও, দ্বিতীয় বন্ধনী দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, ডাইরেক্টলি করে দিচ্ছে। তাহলে এ স্কোয়ার বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। বেশ, এই পত্রের সমাধান হয়ে গেল। আর একটা পদ আছে দেখতে পাচ্ছি, এ বি 4 মাইনাস 4ab স্কোয়ার। দেখো কি কমন পাবো আমরা, এবার সেই একই রকমভাবে আমরা কি কমন পাচ্ছি, দেখো এখানে এ একটা পাবো আর বি স্কোয়ার একটা কমন পাবো, এ একটা কমন পাবো আর বি স্কোয়ার একটা কমন পাবো। কমন পেলে কী পড়ে থাকছে, তাহলে এ বি স্কোয়ারটা এই পদের থেকে সবগুলো কমন চলে গেছে, আর এখানে 3টে কিন্তু বি পড়ে থাকছে, আর 2টো বি পড়ে থাকছে। তাহলে 2টো বি পড়ে থাকছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4। কী করবো আমরা, এ স্কোয়ার এ বি এর হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, বি এর হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এ বি স্কোয়ার, মানে কী হলো, এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কেমন, অর্থাৎ এখানে এ হচ্ছে বি আর এখানে বি হচ্ছে 2। কেমন হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিজে হয়েছে, তাহলে কি বি প্লাস 2 ইন্টু বি মাইনাস বি হচ্ছে বি মাইনাস 2। কেমন হয়ে গেল। এরপরে দেখো কি বলছে, আর কিছু পদ নেই, এই 3টি পদকে আমরা কী করবো, লসাগু করবো, 3টি পদকে আমরা কী করবো, লসাগু করবো। দেখো কীগুলো প্রথমে লসাগু, দেখো অতএব লসাগু সমান কী হবে, সমান বি মাইনাস 2 আছে, বি মাইনাস 2, তাহলে বি মাইনাস 2টা কমন পাচ্ছে একটা, তাহলে এ বি একটা, এর মধ্যে এ বি একটা, আর এখানেও বি স্কোয়ার বি পাচ্ছে, এখানে 2টো পাচ্ছে কিন্তু। সুতরাং আমরা কী করবো, তাহলে 2টো সর্বোচ্চ মানটা কিন্তু লসাগু হয় এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্রথমে লিখলাম, তারপরে হচ্ছে বি করা আছে, বি কিন্তু প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার ঘাতের মানটা নাও বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কমন পাচ্ছি, কেমন এ স্কোয়ার একটা কমন পাচ্ছে, এ স্কোয়ার আর এ সর্বোচ্চ ঘাতটা কমন নাও, কি এ স্কোয়ার হয়ে যাবে, আর বি স্কোয়ার বি আর বি, অর্থাৎ এ সর্বোচ্চ ঘাত রয়েছে বি স্কোয়ার বসিয়ে দিলাম। তারপরে এই দেখতে পাচ্ছি, তারপর কি বি প্লাস 2 পাচ্ছি আমরা, এখানে বি প্লাস 2 পাচ্ছে, এখানে বি প্লাস 2 পাচ্ছে, তাহলে বি প্লাস 2, আর এখানে পাচ্ছি কি বি মাইনাস 2। আচ্ছা, বি মাইনাস 2 এর কমন পাচ্ছে, এখানে বি মাইনাস 2, এখানে বি মাইনাস 2। কেমন, এবার দেখতে পাচ্ছি আর একটা দেখতে পাচ্ছি বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, কি আছে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, আর একটা হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। কেমন,
বেশ, এই দুটো পদকে তোমরা বর্গে রূপান্তর করতে পারো। তাহলে এস বি স্কোয়ার প্লাস কী করবে 4 করতে পারো, অসুবিধা নাই। বি স্কোয়ার 4 করতে পারো বা এইভাবে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে দুটো গুণ করলে কী হবে 4 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি আবার পুনরায় লিখছি এ স্কোয়ার বি স্কোয়ার তার কাছে বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, আর একটা হচ্ছে বি স্কোয়ার প্লাস 2 সরি একটা মাইনাস হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। কেমন? বেশ, আমাদের লসাগুটা সম্পূর্ণ সমাধান হলো। আর একটা লসাগু হচ্ছে গিয়ে দেখো, আর লসাগু হচ্ছে এই লসাগুটা হচ্ছে 2 এর দিকে লসাগুটা। তাহলে এইটা করি চলো। প্রথম পত্র আছে 2 এর দিকে লসাগুর প্রথম পত্র কি বলছে? প্রথম পত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই পত্রকে আমরা সমাধান করি ইকুয়ালস টু দাও। তাহলে কি করব? এ বি, দেখো এগুলো লক্ষ্য করো, এ বিটা কোন দুটো পদের সমন্বয়ে গঠিত হচ্ছে? এ আর বি। তাহলে কী করবে আমরা? দেখো আমরা যদি সাজিয়ে নিই তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কেমন? একটা পথ পাচ্ছি, আর ফাঁকে পড়ে থাকছে আলাদাভাবে সি স্কোয়ার পড়ে থাকছে। আমরা এবার কী করব? সমান দিয়ে দেবো। এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মাইনাস সি এর হোল স্কোয়ার করে দাও। তো কী হলো? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি প্লাস সি এটা হলো, আবার এ প্লাস বি মাইনাস সি একটা হলো। কেমন? পথটা সমাধান হলো। এরপরে আর একটা পথ আছে দেখো, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca ইকুয়ালস টু কত হচ্ছে? দেখো এখানে সি এ আছে, অর্থাৎ কোন দুটো পদের সমন্বয় হচ্ছে? সি আর এ, এই দুটো পদের সমন্বয় হচ্ছে, বর্গের সমন্বয় হচ্ছে। আমরা এভাবে লিখতে পারি সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার, এটা পদ হচ্ছে, আর বাকি পড়ে থাকছে কি মাইনাস বি স্কোয়ার পড়ে থাকছে। কেমন? চলো আমরা একে বর্গে রূপান্তর করি। বি স্কোয়ার মানে কি? আমরা বি এর হোল স্কোয়ার করে নিতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে, সুতরাং আমরা করতে পারি কি সি প্লাস এ এর হোল স্কোয়ার মাইনাস বি এর হোল স্কোয়ার। কেমন? হয়ে গেছে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে সি প্লাস এ মাইনাস বি এটা পথ হচ্ছে, আর কি সি প্লাস এ সরি এটা যদি প্লাস করি এটা মাইনাস করব, মাইনাস বি। তাহলে আরেকটা পদ আছে দেখো, এটা সম্পূর্ণ সমাধান হয়ে গেছে। আরেকটা আছে দেখো পদ, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc, এই পদটা সমাধান করছে। দেখো এখানে বিসি আছে, বিসি কোন দুটো বর্গের সমন্বয়ে গঠিত হয়েছে? বি স্কোয়ার আর সি স্কোয়ার, এ স্কোয়ার ফাঁকা পড়ে দেখছো, তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা পদ করছে, এটা মাইনাস এ স্কোয়ার পড়ে থাকছে। দেখো এটা বর্গ রূপান্তর করি, বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ এর হোল স্কোয়ার সমান, তাহলে বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ হয়ে গেছে। এবার আমরা যদি সাজিয়ে নিতে পারি, দেখো কোনগুলো মিল হচ্ছে। দেখো তাহলে এ প্লাস বি, দেখো প্রথমে সূত্র অনুযায়ী যদি করি এ প্লাস বি প্লাস সি বা এ প্লাস বি প্লাস সি, এটা কিন্তু ঠিক আছে। আমরা এটাকেও যদি আমরা সমাধান সম্পূর্ণ করি তাহলে দেখতে পাচ্ছি মানগুলো কোনো মিলছে কি? সি দেখতে পাচ্ছি সি প্লাস এ কোথাও আছে, সি প্লাস এ মিলছে একটা। দেখো সমস্ত প্লাস সাইনগুলো মিলছে, তাহলে সমস্ত প্লাস সাইনগুলো এটা কিন্তু মিলে গেছে। তাহলে লসাগু, অতএব লসাগু মানটা কী হবে? লসাগু সমান এ প্লাস বি প্লাস সি। দেখো এই বি প্লাস সি প্লাস এ যদি আমি সাজিয়ে ফেলি, এ প্লাস বি প্লাস সি হচ্ছে, কেমন একটা পাচ্ছি আমরা। আর এই তিনটে রাশি কিন্তু মিলছে না। কেমন? এই তিনটে রাশিগুলো আমরা ক্রমশই তুলে ফেলতে পারি। কি হচ্ছে? এ প্লাস বি মাইনাস সি একটা হচ্ছে, তারপর হচ্ছে কি এই পত্রে সি প্লাস এ মাইনাস বি হচ্ছে একটা, আর একটা হচ্ছে গিয়ে বি প্লাস সি মাইনাস এ। কেমন? বেশ, এই হচ্ছে তোমাদের লসাগু। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে গসাগু নির্ণয় করো। দেখো গসাগু দিয়েছে কি এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু, দেখো এই গসাগুর 1/4 1/টা করছে। দেখো প্রথম পত্র কি বলছে? প্রথম পত্র হচ্ছে কি
গসাগুর প্রথম পত্র আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু দাও, দেখো এ এর বর্গ করো মাইনাস ওয়ান এর বর্গ করো, কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। কেমন আরেকটা পদ হচ্ছে দেখতে পাচ্ছি এ কিউব মাইনাস ওয়ান ইকুয়ালস টু, একে যদি আমরা ভাঙি তাহলে এ এর হোল কিউব মাইনাস ওয়ান এর হোল কিউব, স্কোয়ার হয়ে গেছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র, তাহলে কী হবে এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান। কেমন হয়ে গেছে? আরেকটা আছে কি এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু ইকুয়াল টু কী হবে, আমরা দুইকে দুই থেকে এক বাদ দিলে কিন্তু এ প্রমাণ মধ্যপদের শখটা হয়ে গেছে, তাহলে এ স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস টু সমান কত হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস টু সমান কত হচ্ছে, তাহলে এ কমন হলো এ প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান কমন নাও এ প্লাস টু। কেমন? ও সরি দেখতে পাও না তোমরা, তাহলে দেখো, তাহলে এইভাবে করলাম মধ্যপদের শখটা নির্ণয় করলাম। দেখো এদিক ক্ষেত্রে দুটো পদ কিন্তু কমন নিলাম আমরা, কমন নিলে কত এ প্লাস টু হচ্ছে আর বাকি দেখছে এ মাইনাস ওয়ান হচ্ছে, দুটো পদ সমান হয়েছে। গসাগু দেখো, অতএব গসাগু সমান কত হচ্ছে, গসাগু সমান দেখো কোন পদটা মিল আছে, দেখো কোন পদটা মিল হচ্ছে এক্ষেত্রে, তাহলে দেখতে পাচ্ছি মিল হচ্ছে, দেখতে পাচ্ছি এ প্লাস টু ওয়ান হচ্ছে, দেখো একটা মাত্র মিল দেখতে পাচ্ছি আমরা। দেখো এই পদে এ মাইনাস ওয়ান আর এ মাইনাস ওয়ান, তাহলে আমরা এ মাইনাস ওয়ানটা একটা মিল পাচ্ছে, এখনো মিল পাচ্ছে, এ প্লাস টু কোথাও আছে, এ প্লাস টু কোথাও নেই, তাহলে এ প্লাস ওয়ান আছে কোথাও কোথাও নেই, সুতরাং এর গসের কাছে কত হচ্ছে এ মাইনাস ওয়ান। কেমন? পরের প্রশ্ন দেখি চলো আমরা, পরের প্রশ্ন হচ্ছে আর একটা গসাগু করতে বলছে, এই চারিদিকে দুইয়ের গসাগুটা আমরা করি, চলো চারিদিকে দুইয়ের গসাগুটা আমরা করব। দেখো প্রথমে এটা দিয়েছে কি এ কিউব, কি দিয়েছে এ কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স, তাহলে একে আমরা সমাধান করব। দেখতে পাচ্ছি আমরা সেখানে সবগুলো এখানে নয় এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স, এখানে দেখতে পাচ্ছি এক্সের কমন আছে, এক্সের কমনটা আমরা নিয়ে নিলাম, কী হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন। কেমন? এবার আমরা কী করব, এবার আমরা দেখো এইকে আমরা মধ্যপদের শখ নির্ণয় করব। তাহলে 10কে ভাঙলে কি 5 আর 2 পাচ্ছি, 5 দুগুণে 10, 5 আর 2, 5 থেকে 2 বাদের কত 3, মধ্যপদের শখ প্রমাণ হয়ে গেছে। তাহলে এক্স কমন নেওয়ার পর দেখো দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2, তাই না, 5 থেকে 2 বাদের অর্থাৎ 3 হচ্ছে ইন্টু এক্স মাইনাস 10, দ্বিতীয় ক্লোজ করো, তাহলে এক্স ইন্টু দাও দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, তারপর কী হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস প্লাস 2x মাইনাস 10, দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে এক্স কমন নাও দ্বিতীয় বন্ধনী স্টার্ট করবো আবার, তাহলে কমন নাও এক্স স্কোয়ার দুটো করে পদে দাগ দেওয়ার পর দেখতে পাচ্ছি এক্স কমন নিলে কত হবে, তাহলে এক্স মাইনাস 5 হবে প্লাস দাও 2 কমন নাও নেওয়ার পর কী হচ্ছে এক্স মাইনাস 5, কারণ প্লাস মাইনাস হচ্ছে, বেশ দ্বিতীয় ক্লোজ করো, দুটো পথ সেম দুটো পথ নাও আগে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস এক্স প্লাস 2 করতে পারো, এই দুটো কমন পথটা পরে লিখতে পারো, তাহলে এক্স মাইনাস 5। কেমন? একটা পথ সম্পূর্ণ সমাধান হলো। আরেকটা হচ্ছে কি এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, ঠিক লিখলাম, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, দেখো কমন পাচ্ছে কিন্তু সেই এক্সের একটা কমন পাচ্ছে, তাহলে দাও কমন দেওয়ার পর কি এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8 সমান এক্স কমন নাও দ্বিতীয় বন্ধনী দাও এক্স স্কোয়ার প্লাস এখানে 8কে ভাঙলে কি কত হচ্ছে, দেখো 4 দুগুণে 8, 4 আর 2 পাচ্ছি, 4 আর 2 যোগ করলে কত হবে 6 হচ্ছে, 4 প্লাস 2 অর্থাৎ 6 প্রমাণ হয়ে গেছে, তাহলে ইন্টু এক্স প্লাস 8, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, এক্স স্কোয়ার এক্স দাও, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8 হচ্ছে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তাহলে এক্স ইন্টু কত হচ্ছে দ্বিতীয় বন্ধনী দাও, এক্স দুটো করে পদের নিচে দাগ দাও,
তাহলে এক্স কমন দাও, এক্স প্লাস 4 প্লাস 2 কমন নাও, এক্স প্লাস 4 সমান এক্স ইন্টু দুটো সেম পদ কমন নেওয়ার পর দেখো পরে থাকছে এক্স প্লাস 2 পড়ছে, তাহলে আমরা এক্স প্লাস 2টাও আগে লিখতে পারি, তাহলে এক্স প্লাস 4টা পরে লিখতে পারি। এরপর আরেকটা আছে দেখো, এরপরে আরেকটা পদ আছে, সেটা হচ্ছে x4 পাচ্ছি মাইনাস 5x³ পাচ্ছে আর মাইনাস 14x² পাচ্ছে। তাহলে x4 মাইনাস 5x³ হচ্ছে মাইনাস 14x² হচ্ছে সমান কত হচ্ছে x² কমন নাও, x² কমন প্রতিটা পদে কিন্তু দেখতে পাচ্ছি x² কমন আছে, তাহলে x² মাইনাস 5x মাইনাস 14 দেখো, তাহলে x² যে কমন নিলাম ফেলে রাখো, দ্বিতীয় পদের দাও x² মাইনাস দেখো 14 7 দুনে 14, 7 আর 2 এর সঙ্গে কি বিয়োগ সম্পর্ক করলে 5 হচ্ছে, তাহলে 7 - 2 করলে 5 হচ্ছে, 7 - 2 ইন্টু এক্স মাইনাস 14 ক্লোজ করো সমান x² মাইনাস 7x মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 2x মাইনাস 14 সমান দাও x² ক্লোজ করো, স্টার্ট করো, তাহলে এক্স কমন নাও, দুটো করে পদে দাগ দিলে এক্স কমন নিলে এক্স মাইনাস 7 হচ্ছে, আর ওটা কি প্লাস 2 কমন নাও, 2 কমন নিলে এক্স মাইনাস 7 হচ্ছে, দ্বিতীয় পদ ক্লোজ করো, দুটো সেম পদ হয়ে গেলো, প্লাস মাইনাস মাইনাস হলো, ঠিক আছে আমাদের পদ, তাহলে x² কি আছে ইন্টু এক্স প্লাস 2 হলো, আর এটা হচ্ছে কি এক্স মাইনাস 7 হলো, কেমন বেশ। এবার আমাদের কী করতে বলছে, গসাগু নির্ণয় করতে বলছে, গসাগু কত হলে হবে, অতএব গসাগু সমান কত হবে, গসাগু সমান কত হচ্ছে, সেম দুটো কত কোনো পদ মিলে আছে কেন দেখি আমরা, x+2 প্রতিটা পদে দেখতে পাচ্ছি, x+2 প্রতিটা পদে দেখতে পাচ্ছে, তাহলে এই আর একটা এক্স, এখানে একটা এক্স, এখানে এক্স আছে, এখানে দুটো এক্সের কমন পাচ্ছি একটা, আর x² মানে কি দুটো কিন্তু এক্স আছে এখানে, তাহলে একটা এক্স পাচ্ছে আমরা, x+2 পাচ্ছে, তাহলে আর কিছু কিন্তু কমন পাচ্ছি না, সুতরাং আমরা কী হবে এক্স ইন্টু x+2, কেমন, এটা হচ্ছে তোমাদের গসাগু নির্ণয়, গসাগু। দেখো পরের প্রশ্ন হচ্ছে কি, দেখো বকুলতলা গ্রাম পঞ্চায়েতের 5 থেকে চলে এলাম আমরা, আগের সবগুলো গণিত আমরা সমাধান করে ফেলেছি। দেখো 5-এর একেরটা দেওয়া আছে, বকুলতলা গ্রাম পঞ্চায়েতের 250 জনের স্বেচ্ছাশ্রম বাহিনী 24 দিনে একটি বাঁধের অর্ধেক সারাই করেছেন, কতদিন ছিল, 250 জনের ছিল, 250 জন, আর 24 দিনের মধ্যে অর্ধেক সারাই করে, অর্ধেক মানে কি 1/2 অংশ, আর বাকি যে অর্ধেক সম্পূর্ণ অংশ যদি 1 হয় তাহলে অর্ধেক মানে কি 1/2 হচ্ছে, আর বাকি অর্ধেক হচ্ছে 1/2, তাহলে 1/2 অংশ 20 দিনে সারাই করতে শ্রম বাহিনীকে আর কতজন লোক নিতে হবে। চলো এই গণিতটা করি আমরা, তাহলে কী করবে প্রথমে, দেখো প্রথমে তোমরা করবে যে সম্পর্ক স্থাপন করবে, কী বলা হয়েছিল এখানে, বকুলতলা গ্রাম পঞ্চায়েত 250 জন, এখানে লোক সংখ্যা চাইছে, লোক সংখ্যা আমরা শেষে লিখতে পারি, লোক সংখ্যা, তারপর কী হচ্ছে আগে কিন্তু কাজের পরিমাণ দেব, কাজের পরিমাণ, বেশ, আর একটা কী করবো, করবো গিয়ে দিন সংখ্যা, তাহলে এবার আমরা কি করব, এবার দিন সংখ্যা দিয়েছে কি 24 দিন, 24 দিনে কি বলছে হাফ, কেমন 24 দিনে হাফ অংশ কাজ করা হয়েছে, 24 দিনে হাফ অংশ কাজ করা হয়েছে, আর লোক সংখ্যা কত হয়েছিল, লোক সংখ্যা হয়েছিল কি 250 জন, 250 জন। আবার বলছে যে 20 দিনে সারাই করতে শ্রম বাহিনীকে আর কতদিন সময়, 20 দিনে, বাকি অর্ধেক, 20 দিনে বাকি অর্ধেক কাজ করতে হবে, আর কত দিনে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এক্ষেত্রে তোমরা কী করবে, চলো এবার আমরা সম্পর্ক স্থাপন করি, তাহলে আমি শর্টকাটে করে দিচ্ছি, তোমরা একটু ডিটেলসে করে নেওয়ার চেষ্টা করবে। দেখো এখানে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক কিন্তু কী হচ্ছে, দেখো দিন সংখ্যা বাড়লে কিন্তু লোক সংখ্যা কমছে, বেশি লোকের প্রয়োজন নেই, আর বেশি লোক হলে কি দিন কমে যাচ্ছে এদিকে, সুতরাং কী সম্পর্ক, দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক কী হবে, ব্যস্ত সম্পর্ক, আবার কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক
কী হবে দেখো, কাজের পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে লোকও বাড়বে। কেমন, যে দিন সংখ্যা স্থির রেখেছি যেহেতু লিখবে এখানে দিন সংখ্যা স্থির রেখে, এখানে ওই তোমরা লিখবে কাজের পরিমাণ স্থির রেখে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা যখন সম্পর্ক স্থাপন করবে তখন কি কাজের পরিমাণ স্থির থাকবে। আর এখানে কিন্তু কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যা যখন সম্পর্ক যখন স্থাপন করবে তখন কী হবে, দিন সংখ্যা স্থির থেকে যাবে। দিন সংখ্যা কিন্তু নির্দিষ্ট ধরে নাও 24 দিনের মধ্যে করবো আমরা, অর্ধেক অংশ কাজ করবো এত দিনে। আর যদি লোক সংখ্যা বাড়ানো হয় তাহলে কি কাজের পরিমাণ বাড়বে। কেমন, যেহেতু দিন সংখ্যা আমার স্থির আছে সুতরাং কী সম্পর্ক হবে, সরল সম্পর্ক। কী সম্পর্ক, সরল সম্পর্ক। ঠিক আছে, তো কী সম্পর্ক হবে, সরল সম্পর্ক হবে। বেশ, পরে দেখো এর পরের স্টেপ করবে যে নির্ণয়, আমরা কী করবো, নির্ণয় লোক সংখ্যা। অতএব নির্ণেয় লোক সংখ্যা করবে কি, নির্ণেয় লোক সংখ্যা, যেহেতু এটা দিন সংখ্যা কী সম্পর্ক ছিল, দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, সুতরাং তোমরা গিয়ে 24/20 উল্টো হবে না। যদি দিন সংখ্যা যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এক্ষেত্রে যেমন মান আছে তেমন মান বাই দিয়ে বসে দাও গুণিতক। তারপর বলছে কি কাজের পরিমাণ বলছে কি সরল সম্পর্ক। কাজের পরিমাণ যদি সরল সম্পর্ক হয় যেমন থাকে তেমন বসে দাও, উল্টে দাও। আমি ডাইরেক্টলি করে দিচ্ছি 1/2 ইন্টু 250, দেখো সমান 24/20 করলাম ইন্টু 1/2 ইন্টু 1/2 উল্টে দাও 2/1 হবে ইন্টু 250 সমান দাও 20 শূন্য কাটো আর 250 শূন্য কাটো, কত পাচ্ছে 2 দিক কেটে দাও, আর কত হচ্ছে 25 থাকছে, আবার কত হচ্ছে 12 2 × 24, কেমন, আর কিছু থাকছে না, 12 × 25 থাকছে, তাহলে 12 × 25 সঙ্গে কত হবে, 12 × 25 যদি গুণ করি আমরা 25 12 থেকে হবে 300, 25 12 300, 25 12 নাম থেকে কত হবে 300 হবে। তাহলে নির্ণয় লোক সংখ্যা কত হবে, এতজন, 300 জন। কতজন হবে, 300 জন। তাহলে এক্ষেত্রে আর কতজন প্রশ্ন করেছিল আমাদের কি, যে বাকি অর্ধেক 20 দিনে সারাই করতে শ্রম বাহিনীকে আর কতজন লোক নিতে হবে। দেখো পূর্বে ছিল কত, 250 জন ছিল, কত হবে 250 জন ছিল। তাহলে এখন 20 দিনের মধ্যে বাকি অর্ধেক অংশ কাজ করতে হলে তাহলে আর কতজন লোক লাগবে। দেখো অলরেডি 250 জন তো পূর্বে ছিল, আর কতজন হয়েছে 300 জন। তাহলে কী করতে হবে, অতএব লোকের প্রয়োজন হবে, অতএব লোকের প্রয়োজন হবে সমান 300 থেকে 250 বাদ দাও, 250 বাদ দিলে কত হবে সমান 50 জন। তাহলে আর কতজন লোক লাগবে, 50 জন লোক লাগবে। কেমন, কতজন লোক লাগবে, 50 জন লোক লাগবে। চলো আমাদের 5-এর 1 নম্বর প্রশ্নটা সম্পূর্ণ সমাধান হলো। তাহলে পরের প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, পরের প্রশ্ন বলা হয়েছে যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা, একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা তৈরি পদ্ধতিতে নির্ণয় করো। চলো আমরা নির্ণয় করি। তাহলে চলো গণিতটা কী করবে, প্রথমে কার মান, হস্তচালিত তাঁতের মান জানতে চাইছে, তাহলে প্রথমে কী করবে, হস্তচালিত তাঁতের মান বের করতে বলছে। তাহলে প্রথমে কী করবে, হস্তচালিত তাঁত করবে, ডান দিকে হস্তচালিত তাঁতের সংখ্যা, তার সময় করবে কি, সময় হচ্ছে দিন। তারপরে আরেকটা হচ্ছে কাপড়ের পরিমাণ, কাপড়ের পরিমাণ কত মিটারে আছে। কেমন, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে হবে দেখো প্রথমে কি বলা হয়েছিল, যে প্রথমে বলা হয়েছিল যে 1080 মিটার কাপড় 18 দিনে 12টি হস্তচালিত তাঁত করতে পারে। দেখো আমরা দেখতে পাচ্ছি কি 1080 মিটার কাপড় 18 দিনে করে কত 12টি হস্তচালিত তাঁত। তাহলে 2700 মিটার কাপড় কত 15 দিনে কতগুলো হস্তচালিত তাঁত তৈরি করতে পারবে, তা আমরা তৈরি নিয়মে
আমরা সমাধান করব। প্রথমে তোমরা লিখতে দিতে পারো গণিতের ভাষায়, সমস্যাটি গণিতের ভাষায়। ওই গণিতের ভাষায় সমস্যাটি হলো, লিখতে পারো গণিতের ভাষায়, গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে তোমরা এরকম টেবিল করে চার্ট করে দিবে, কেমন? এরপর কী করবো আমরা 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 করব সম্পর্ক স্থাপন করব। দেখো, প্রথম কাপড়ের পরিমাণের সঙ্গে যদি হস্তশিল্প তাঁতের সম্পর্ক স্থাপন করি, কিন্তু সময় কিন্তু স্থির থেকে যাবে। তাহলে তোমরা কী করবে, সময় স্থির রেখে কী করবে, সময় স্থির রেখে কাপড়ের পরিমাণের সঙ্গে হস্তচালিত তাঁতের সম্পর্ক কী হবে, দেখো কী বলেছে। তাহলে কাপড়ের পরিমাণ যদি বাড়ে, কি বললাম, কাপড়ের পরিমাণ যদি বাড়ে তাহলে তাঁতের পরিমাণ কী হবে, তাও বাড়বে। তাই আমি কাপড়ের পরিমাণ বাড়ালে তাঁতের পরিমাণ তো বাড়াতে হবে, কেমন? যদি সময় স্থির আছে, তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কাপড় 1800 মিটার কাপড় 12টি হস্তশিল্প তাঁত যদি তৈরি করতে পারে, তাহলে এক্ষেত্রে আমি যদি কাপড়ের পরিমাণ বাড়াই, নিশ্চয়ই তাঁতের পরিমাণ বাড়বে। সেটা কী সম্পর্ক হবে, সরল সম্পর্ক। কী সম্পর্ক হবে, সরল সম্পর্ক। সম্পর্ক কী হবে, সরল। আবার বলছে, তাহলে কাপড়ের পরিমাণে যখন আর হস্তশিল্প তাঁতের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলাম, তখন সময় স্থির ছিল। আর সময়ের সঙ্গে যখন হস্তশিল্প তাঁতের সম্পর্ক স্থাপন করবো, তখন কাপড়ের পরিমাণটা স্থির থাকবে। তাহলে কাপড়ের পরিমাণ স্থির রেখে কী বলবে, কাপড়ের পরিমাণ স্থির রেখে সময়ের সঙ্গে হস্তচালিত তাঁতের সম্পর্ক কী হবে, দেখো সময় যদি বাড়ানো হয়, লক্ষ্য করো, কাপড়ের পরিমাণ স্থির রাখলাম, আর সময়ের সঙ্গে আর হস্তশিল্প তাঁতের সম্পর্কটা কী হবে বলতো, ব্যস্ত হবে। কেননা কাপড়ের পরিমাণ যদি দিন সংখ্যা যদি বাড়ায়, তাহলে হস্ততাঁতের সংখ্যা কমবে, কেমন? দিন সংখ্যা বাড়ালে কিন্তু এতগুলো হস্ততাঁতের প্রয়োজন হবে না। দিন সংখ্যা কমালে কিন্তু, দিন সংখ্যা যদি কমিয়ে আনিতে কিন্তু হস্ততাঁতের পরিমাণকে বাড়াতে হবে, কেমন? এক্ষেত্রে কী সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। কী সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক হবে, ব্যস্ত। তাহলে অতএব তোমরা কী করবে, অতএব দেখো, ব্যস্ত যদি হয়, অতএব যে নির্ণেয় হস্তচালিত তাঁতের সংখ্যা, তাঁতের সংখ্যা সমান দাও। যেহেতু এটা কি সম্পর্ক ছিল, সরল সম্পর্ক ছিল। সরল সম্পর্ক হলে উল্টে দাও, কত হবে, 2700/1080 ইন্টু, তারপরটা কী ছিল, সময়, দিন সংখ্যা ছিল। সময় কী ছিল, দিন সংখ্যা ব্যস্ত ছিল মানে কী করবো আমরা, ব্যস্ত ছিল মানে কি, আমরা যেমন থাকাচ্ছে তেমন বসে দেবো, 18/15 গুণিতক 12। এটা শূন্য কাটো, কেটে দিলাম। তাহলে কী করবো, 5 আর 18 আর 15, 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা 3 5 15, 3 6 18, কেটে দিলাম। এবার 5 5 5 25, 2 20, 5 4 20 হচ্ছে, বেশ। তারপরে দেখতে পাচ্ছি 6 6 কে 6 আর 4 48, 6 6 দিয়ে বা 12 দিয়ে কাটবে, 12 12 6 12 12 12 9 108, 12 9 108 হচ্ছে, 12 9 108, আর 9 6 54 হচ্ছে, 9 6 54, বেশ। আর কিছু নিচে থাকছে না, দুটো 6 থাকছে, কত হবে, 6 6 কত হবে, 36, 6 গুণিতক 6 কত হবে, 36টি লাগবে।
তাহলে এক্ষেত্রে আমরা করব কি দেখো, এরপরে আমরা করব যে ওই কত মিটার বলেছিল, কতগুলো ক্ষমতা সম্পন্ন হস্তচালিত তাঁত বলেছে 2.1/4 গুণ সম্পন্ন হস্তচালিত তাঁত। তাহলে কি করব, যে আবার করবে কি, আবার এতটি হস্তচালিত তাঁত একটি যন্ত্রচালিত তাঁতের সমান হবে। দেখো বা আবার দাও, আবার 2.1/4 টি বা কত হবে, 4 দুগুণে 8, 9/4টি 9/4টি হস্তচালিত তাঁত কেবে হস্তচালিত তাঁত 9/4টি হস্তচালিত, কি বলবে, হস্তচালিত তাঁত একটি যন্ত্রচালিত তাঁত একটি যন্ত্রচালিত তাঁতের সমান ক্ষমতা সমান, কেমন? তাহলে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা যা হবে তা 2 অর্থাৎ 9/4টি হস্তচালিত তাঁতের সমান হবে, কেমন? বেশ, এবার তোমরা কি করবে, এবার হচ্ছে তাহলে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে যদি হয়, তাহলে এভাবে এক্ষেত্রে করবে অতএব দিয়ে দাও, অতএব 36টি ডাইরেক্টলি করে দাও, অতএব 36টি হস্তচালিত তাঁত সমান 36 গুণিতক, এর উল্টি দিয়ে যাবে 9/4 হচ্ছিল, তাহলে 4/9 হয়ে যাবে, 4/9টি যন্ত্রচালিত তাঁতের সমান হবে, সমান কাটাটা করে ফেলো, 9×5 = 45, 9×6 = 54, কত হচ্ছে 9×4 = 36, 9×4 = 36, 9×4 = 36 আর 4 গুণিতক 4 সমান কত হবে, 4×4 = 16। তো 16টি কি হচ্ছে, 16টি যন্ত্রচালিত তাঁতের সমান হবে, 16টি যন্ত্রচালিত তাঁতের সমান হবে। 36টি হস্তচালিত তাঁতের সমান কতগুলো যন্ত্রচালিত তাঁত হবে, 16টি যন্ত্রচালিত তাঁতের সমান হবে, কেমন? বেশ, চলো আমাদের অ্যান্সারটা হয়ে গেছে, এর উত্তর হবে তোমাদের কত হবে, 16টি, হ্যাঁ 16টি। তাহলে কি হবে 2000, তাহলে উত্তরটা কি হবে, অতএব 2700 করবে, 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে কতগুলো যন্ত্রচালিত তাঁত করবে, কতগুলো, 16টি যন্ত্রচালিত তাঁত তৈরি করতে পারবে, কেমন? বেশ, পরের প্রশ্ন চলো, 16টি যন্ত্রচালিত তাঁত তৈরি করতে পারবে। অ্যান্সারটা তোমরা দেখেছিলে না, সম্পূর্ণ একটু দেখে নাও তোমরা, কেমন? চলো পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে দেখো যে দুই প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত হচ্ছে 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিলস কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে? চলো গণিতটা করি। চলো প্রথমে করবে কি, তোমরা ধরি x একক, বলবে ধরি x একক প্রথম প্রকার স্টেনলেস স্টিলে সঙ্গে y একক, কি করবে, y একক দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে মেশালে বা মেশানো হয়েছে, কেমন? মেশানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, পরের স্টেপে করবে কি, যে প্রথম প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কী ছিল, অতএব প্রথম প্রকার স্টেনলেস স্টেন লিখে দিচ্ছি, পুরো লিখছি না, স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত
অনুপাত কত ছিল? 2:11, 2:11। এরপরে বলবে কি, তোমরা এই প্রথম প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়ামের অনুপাতিক ভাগার আর স্টিলের অনুপাতিক ভাগার বের করে নেবে। তাহলে কী দেখে করবো আমরা, বা ডাইরেক্টলি করে দিতে পারো। তো এক্স প্রকার এককে কেমন, আমি ডাইরেক্টলি করে দিচ্ছি, আমি অনুপাতিক ভাগার বের করছি না। দেখো বলে প্রথম প্রকার লিখবে কি, প্রথম প্রকার স্টেনলেস স্টিলে এক্স এককের মধ্যে ক্রোমিয়াম আছে। কি বলবে? ক্রোমিয়াম আছে এক্স গুণিতক কত, দুটো অনুপাতকে তোমরা কি করবে, ক্রোমিয়ামটা প্রথমটা আর স্টিলটা পরেরটা 2/11 দিয়ে যোগ করে দাও, কত হবে? 13 হয়ে যাবে। এক্স ইন্টু 2/13 কেমন করবে? 2x/13 একক। কেমন? এরপরে করবে ওই প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ওয়াই এককের মধ্যে কি আছে, সরি এক্স এককের মধ্যে, এই এক্স এককের মধ্যে কি আছে? ক্রোমিয়াম আছে বলা হয়েছে, এখানে তার কি হয়েছে? স্টিল আছে, এবং স্টিল আছে কত হবে? স্টিলটা 11 হয়, তাহলে এক্স ইন্টু কী হবে? এক্স ইন্টু 11/13 সমান 11x/13 একক। এটা কিন্তু প্রথম প্রকার স্টেনলেস স্টিলের ক্ষেত্রে হয়েছিল। এবার কী করবে, আবার দ্বিতীয় প্রকারে ওয়াই একক মেশানো হবে। তাহলে আবার কী করবে, আবার দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত সমান কত হবে? কত? 5:11 ছিল, 5:11। তাহলে এবার তোমরা কি করবে, এই দ্বিতীয় প্রকারের সরাসরি করে দিচ্ছি। দ্বিতীয় প্রকারে ওয়াই একক কী করবে? ওয়াই একক ধরেছিলাম আমরা, ওয়াই একক এর মধ্যে ক্রোমিয়াম আছে সমান, তাহলে ওয়াই ইন্টু প্রথমটা ক্রোমিয়াম পরেরটা স্টিল, তাহলে কি 5/11, সরি 11 না, 11 5 কত হচ্ছে? 16, 16 কেমন? তাহলে সরি 11 ছিল, কি 11 ছিল অবশ্যই, দেখো না ভুল হয়েছে, এখানে 21 হবে। 5:21 হলে কী হবে? এখানে 21 5 কত হবে? 26 হবে, 2 6 26। তাহলে 5 কত হচ্ছে? 26, তাহলে হবে 5y/26 একক। এবং ক্রোমিয়াম আছে কি করবে, এবং ক্রোমিয়াম আছে, সরি স্টিল, এবং স্টিল আছে দেখো, তাহলে স্টিল আছে কত? ওয়াই এককের মধ্যে কত হচ্ছে? 2 নম্বরটা হচ্ছে স্টিল 21, তাহলে 21 কত হবে? 21/26 সমান 21y/26 একক। কেমন? দুটো পেলাম, দুই প্রকার স্টেনলেস স্টিলের প্রথম প্রকারে ক্রোমিয়াম আর স্টিল পেলাম, আর দ্বিতীয় প্রকার কী পেলাম? দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম ও স্টিল পেলাম। কেমন? এবার তোমরা কি করবে, এবার বলবে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণটা আলাদা করবে, আর স্টিলটা আলাদা করবে, দুটো যোগ করে দেবে। বলবে কি, অতএব নতুন প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ
পরিমাণ সমান 2x বাই, প্রথমটা কী ছিল কি, প্রথমটা কিন্তু ক্রোমিয়াম ছিল 2x/13 ছিল, 2x/13 ছিল, একক ছিল। আর পরেরটা কত ছিল 2x/13, 2x/13 যুক্ত পরেরটা হচ্ছে 5y, 5y/26, 5y/26 26 যোগ করে দাও, আর দুটো লসাগু করো, 26 আর 13 লসাগু করলে কত হবে, 26ই হবে, 26 হবে। আর 2 13 দুনে 26, 2 দুনে 4, 4x + 5y। কেমন? তাহলে এই এককটা কী হলো, নতুন প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও ক্রোমিয়ামের মোট পরিমাণ পেলাম, এত একক পেলাম, বেশ। এবং স্টিলের পরিমাণ হবে কি, এবং স্টিলের পরিমাণ কত হবে, স্টিলের পরিমাণটাও যোগ করবে। প্রথম প্রকারে কত ছিল, স্টিল ছিল 11x/13 ছিল, 11x/13, আর এর সঙ্গে কত হচ্ছে 21y। দ্বিতীয় প্রকারে স্টিল কত ছিল 21y/26, কত হচ্ছে 21y/26 একক। যোগ করে তোমরা, তাহলে 13 26 লসাগু করলে 26 হচ্ছে, আর হচ্ছে গিয়ে আর 11x + 21y একক। কেমন? এবার কী করবে, শর্তানুসারে দিয়ে দাও। শর্তানুসারে নতুন প্রকারের ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণ কী চেয়েছিল, নতুন প্রকারে চেয়েছিল যে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত ছিল 7:32, 32 হবেই বলছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, শর্তানুসারে করব। শর্তানুসারে প্রথম প্রকার কত ছিল, প্রথম প্রকার বেরিয়েছিল যে ক্রোমিয়ামটা প্রথমে লিখবে, উপরে লবে লিখবে 4x + 5y/26, 4x + 5y/26, 4x + 5y/26, আর নিচেটা কত ছিল, নিচেরটা 11x + 21y, 11x + 21y/26 ইকুয়ালস টু কত হচ্ছে, কত ছিল 7:32 ছিল, 7/32 সমান কী করবে, উল্টে দাও, 26 26 কেটে দিতে পারো, অসুবিধা নেই। 4x + 5y/11x + 21y ইকুয়ালস টু বাদ হবে, বা 7/32। তোমরা কোনাকানি গুণ করো, বা 7-এর সঙ্গে তোমরা কী করবে 22, 11, 7-এর সঙ্গে কত গুণ করবে, 7-এর সঙ্গে কোনাকানি, নিচেটা কত ছিল 22 ছিল না, 22 ছিল, ও 13 দুগুণে 26, এখানে 22 হবে, বলে গেছে, 11 দুগুণে 22, 13 দুগুণে 26, এখানে 11 দুগুণে 22 হবে, 22x কত হবে, 22x + 21y 26, তাহলে 22x 11 এখানেও 22 করবে, 22x + 21y, 22x + 21y ছিল কি 22x + 21y × 32, 4x + 5y। এবার বা দেবে, গুণ করে দাও, তাহলে 22 27 গুণ করো, 22 7 7 দুগুণে 14, 154 হচ্ছে, x প্লাস 7 x 7 7 দুগুণে 14 কত হচ্ছে 147, 47y ইকুয়ালস টু 32 4 4 দুগুণে 8 4 3 12, অর্থাৎ 128, 28x প্লাস আর 5 দুগুণে 10 5 3 15, 15 60, 160y। বেশ, আমরা এক্স চলগুলো একদিকে লিখবো আর ওয়াই চলগুলো অপর দিকে লিখবো। বা এক্স চলগুলো ছিল কি 154x, এইটা নিয়ে এসো -128x ইকুয়ালস টু 16y -147y, -147y নিয়ে এলে মাইনাস হয়ে যাবে, সরি প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা বাদ দেবো, 154 থেকে 128 বাদ দিলে কত হচ্ছে তোমার 26x হচ্ছে, বা 26x হচ্ছে, 26x ইকুয়ালস টু, আর 160 থেকে 147 বাদ দিলে কত হবে 13y। তোমরা কী করবে, বা এক্স আর ওয়াই যদি করি আমরা কত হবে, তাহলে 13/26 হবে, সমান কত হবে 13 × 13 13 × 26 সমান 1/2। আচ্ছা, এবার কী করবে, এই 1/2 মানে কি এক্স, অতএব x/y সমান কত হচ্ছে 1:2 হচ্ছে। তাহলে তোমাদের উত্তরটাকে ওই দুই প্রকার স্টেনলেস স্টিলে 1:2 অনুপাতে
মেশালে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত কত হবে 7:32 হবে। কেমন, অ্যান্সারটা তোমাদের এখানে শেষ হলো। পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। বলছে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণে অনুপাত বলেছে, কত পরিমাণে অনুপাত বলেছে। আচ্ছা, তো বলেছে এবং যদি প্রথম প্রকারের 10 কিগ্রা এর সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানের কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করে লিখি। তাহলে এবার আমরা কি করব, চলো এই মিশ্রণটা আমরা কমপ্লিট করি। প্রথমে লিখবে তোমরা প্রথম প্রকারে কী করবে, প্রথম প্রকারে গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত কত ছিল, অনুপাত ছিল 2:3। তারপর কি করবে, অতএব লিখবে, অতএব প্রথম প্রকারে সাবান গুঁড়োর পরিমাণ সমান, তো প্রথম প্রকারে 2 যদি হয় 2/3 প্লাস 10 কিগ্রা হবে, 10 কিগ্রা গুণিতক 3 কত হবে, প্রথমটা কিন্তু কী আছে বলতো 2:3, মানে কি আছে, আমি এখানে কী করলাম সাবান গুঁড়ো বলেছে, সাবান গুঁড়ো দ্বিতীয়টি ছিল, তাহলে আমরা প্রথমটা করতে পারি। কেমন, আবার পরেরটা কিন্তু কত হবে বলতো, কত বলেছে 10 কিগ্রা সাবানের সাথে দ্বিতীয় প্রকারে 18 কিগ্রা সাবান মেশানো হবে, তাহলে সাবান গুঁড়োতে কত করবো আমরা 10 কিগ্রা মেশাবো, অর্থাৎ পরেরটা হচ্ছে সাবান গুঁড়ো, প্রথমটা সোডা ছিল, তাহলে কী হবে গুঁড়ো সাবানে সোডা ছিল প্রথমটা, পরেরটা সাবান ছিল, তা 3 ছিল সাবান, 10 কিগ্রা যদি সাবান মেশানো হবে, 10 কিগ্রা সাবানের সাথে দ্বিতীয় প্রকারে 18 কিগ্রা মেশানো হবে, তাহলে প্রথম প্রকারে কত হচ্ছে, প্রথম প্রকারে 10 কিগ্রা সাবান মেশাবো, অর্থাৎ দ্বিতীয় প্রকারে 3 হচ্ছে, তো 3 যোগ করে তো কত হবে 5 হবে, 3 কত হবে 3 5, 5 হবে, সমান 10 গুণিতক কত হবে, কাটাকাটি করে তো কত হবে 5 দুগুণে 10, 2 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, কত হবে 6 কিগ্রা। কেমন, আবার দ্বিতীয় প্রকারে লিখবে কি, দ্বিতীয় প্রকারে গুঁড়ো সাবান বলা হয়েছে, গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত কত ছিল, অনুপাত বলো তো 4:5 ছিল। তাহলে এই 4:5 অনুপাতে আমরা কি মেশাবো, গুঁড়ো সাবান মেশাবো, দ্বিতীয় প্রকারে গুঁড়োর পরিমাণ হবে, সাবান গুঁড়োর পরিমাণ হবে। এবার সাবান গুঁড়ো লিখবো, অতএব কী লিখবে, অতএব দ্বিতীয় প্রকারে কি বলবে, দ্বিতীয় প্রকারে সাবান গুঁড়োর পরিমাণ সমান করবে 18 গুণিতক 5টা সাবান গুঁড়ো ছিল, 5 আর 5 4 9, 9 দুগুণে 18, 2 আর 5 দুগুণে 10 কিগ্রা, কত কিগ্রা হবে 10 কিগ্রা। কেমন, এবার তোমরা কি করবে, মিশ্রণ করবে, তো কী করবে, নতুন গুঁড়ো কী বলবে, মিশ্র বা নতুন গুঁড়ো লিখবে, অতএব নতুন গুঁড়ো সাবানের পরিমাণ, প্রথমে ছিল 6 বেরিয়েছিল, আর পরে কত হয়েছে, প্রথমে 10 ছিল আর 18 ছিল, কত হবে 10 পরিমাণ কত হবে 10 প্লাস 18 কত হবে 28 কিগ্রা, 28 কিগ্রা। এবং
নতুন গুঁড়ো সাবানে মোট সাবান গুঁড়ো, অর্থাৎ নতুন গুঁড়ো সাবানে মোট লিখে দাও ডাইরেক্টলি, মোট সাবান গুঁড়ো কত হবে, সাবান গুঁড়োর সঙ্গে কত হবে, প্রথমটা 6 বেরিয়েছিল, পরেরটা 10 বেরিয়েছিল, 10 সঙ্গে কত হবে 16 কিগ্রা, কত কিগ্রা হবে 16 কিগ্রা, কেমন 16 কিগ্রা। এরপর কী করবে, নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো থাকবে কত হবে, আমরা 26 সেই 16কে আর উপরে কত হবে 28 আমরা ইস্টু করে দেবো, অনুপাতে ভাগ করে দিলে কত হবে আমাদের পরিমাণের অংশটা বেরিয়ে যাবে। কি লিখবে, বলবে সুতরাং নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো থাকবে কত হবে 16 বাই কত হবে 28, কত হচ্ছে 4 বাই 4 সাথে 28, 7 অংশ, কেমন, এই হচ্ছে তোমাদের উত্তর। চলো পরের প্রশ্ন কি দিয়েছে দেখি আমরা। পরের প্রশ্ন দিয়েছে আমিনা বিবির বেতন 20% বৃদ্ধি পেয়ে 20% হ্রাস পেল, আমিনা বিবির বেতন শতকরা কত পরিমাণ হ্রাস পেল। চলো করি আমরা। দেখো প্রথম করবে ধরি আমিনা বিবির বেতন 100 টাকা ছিল, কত টাকা ছিল 100 টাকা ছিল, তো তার বেতন প্রথমে কত পার্সেন্ট পেয়েছে, প্রথম 20% পেয়েছে, প্রথম পেয়েছে কত 20%, অর্থাৎ তিনি 100 টাকা কত 20% বেশি পেয়েছে, মানে কি 120 টাকা পেয়েছে, 100 টাকা পেলে পরে 20% বেড়েছে, 20% পেলে 20% বৃদ্ধি পেলে কত হবে 120 টাকা হবে, কিন্তু পরে বেতন 20% হ্রাস পেয়েছে, এক্ষেত্রে অর্থাৎ 100 টাকার মধ্যে যদি কী হবে কত টাকা হ্রাস পেয়েছে, 100 টাকা যদি হয় তাহলে হ্রাস পেলে কত হবে, তাহলে হ্রাস পেলে 80 টাকা হবে, কত টাকা হবে 80 টাকা, অর্থাৎ কী করবে, অর্থাৎ 100 টাকায় বেতন পেলে পরে বেতন পায় কত হবে 80 টাকা, কারণ 20% হ্রাস পেলে কত হবে 100 টাকা 20% হ্রাস পেলে 20 টাকা হ্রাস পেয়েছে, 100 টাকা 20 টাকা হ্রাস পেয়েছে, কত টাকা হবে 80 টাকা হবে, তাহলে কত হবে 80 টাকা হয়েছে, তাহলে 1 টাকা বেতন পেলে পরে বেতন পায় কত হবে 80/100, আর 120 টাকা বেতন পেলে কত হবে 80/100 ইন্টু 120, কত হবে কাটাকাটি করলে কত হবে 96 টাকা হয়েছে, অতএব তার বেতন হ্রাস পেয়েছে কত হবে, আগে ছিল বেতন 100 টাকা আর হ্রাস পেয়েছে কত হবে 4 টাকা, অর্থাৎ তার বেতন হ্রাস পেয়েছে কত টাকা 4 টাকা, কেমন। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়িয়ে 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়িয়ে 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়, 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়, বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি, আর কোনো প্রতিযোগিতায় একসঙ্গে দুটিতে নাম দেয়নি, কেমন। এগুলো চলো আমরা সমাধান করি। চলো দেখো প্রথমে কিন্তু দেওয়া আছে 3টি খেলায় নাম দিয়েছিল 5%, তাহলে তোমরা প্রথমে লিখবে কি 3টি খেলায়, কী বলবে 3টি খেলায় নাম দেয় সমান 5%। এবার অতএব দেবে কি, অতএব শুধুমাত্র 100 মিটার দৌড়িয়ে নাম দেয় কতজন, নাম দেয় হচ্ছে 20% ছিল একটা, আর হচ্ছে 5% বাদ দাও, 5% বাদ দিলে কত হবে তোমার সমান কত হবে 15%, কত পার্সেন্ট 15%, যেহেতু নিচে বলা হয়েছে কোনো প্রতিযোগী একসাথে দুটিতেই নাম দেয়নি, কেমন, কত হচ্ছে 15% হয়েছে কি, শুধুমাত্র 100 মিটার দৌড়িয়ে নাম দেয় কত হবে 15%, কেমন। যেহেতু 20% কী ছিল 20% শিক্ষার্থী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়িয়ে, 15 মিটার শিক্ষার্থী 200 মিটার দৌড়িয়ে, আর 15% শিক্ষার্থী আর 10 মিটার শিক্ষার্থী 10% শিক্ষার্থী লং জাম্পে প্রতিযোগিতায় নাম দেয়, আর 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। তো চলো দেখে নিই আমরা। তারপরে হচ্ছে এটা 100 মিটার দৌড়ে গেল, এরপর শুধুমাত্র 200 মিটার দৌড়িয়ে নাম দেয় কত হবে সমান করবে 15% করবে, কেননা 15% কী ছিল শিক্ষার্থী 200 মিটার দৌড়িয়েছিল, 15% থেকে কত বাদ দেবে 5% বাদ দেবে,
কেননা 5% 3টি খেলায় নাম দিয়েছিল 5%, তাহলে 5% বাদ দিলে কত হবে 10%। তাহলে শুধুমাত্র 200 মিটার দৌড়িয়ে নাম দেয় কত পার্সেন্ট 10%, কেমন 10%। এরপরে কী করবে, এরপরে আরেকটা আছে লং জাম্পে, শুধুমাত্র কী করবে, শুধুমাত্র লং জাম্পে নাম দেয়, লং জাম্পে নাম দেয় কত পার্সেন্ট হবে, তাহলে 10% ছিল, কেমন 10% ছিল, 10% মাইনাস 5%, কত হবে 5%ই পড়ে থাকবে 5%। তাহলে অতএব শেষে তোমরা কী করবে, 3টে পার্সেন্টেজকে তোমরা যোগ করবে, প্রথমে 5%, 15%, 10% আর 5% তোমরা যোগ করবে। কী করবে, যে অতএব এক্ষেত্রে কীভাবে যোগ করবে, যে কোনো কী করবে, যে কোনো খেলাতেই নাম দেয় কত হবে, সমান 5% প্লাস 15% প্লাস 10% প্লাস 5%, ঠিক আছে, প্লাস 5%। তাহলে তিনটিতে ওই চারটিকে যোগ করে ফেলো, কত হচ্ছে 5, 15, 10, 15, সরি 5 ওই 5% না, লং যাবে 5% দিয়েছিল 5%, তাহলে কত হবে, তাহলে 10, 15, 5, 20, 20, 10, 30, 5, 35, কত পার্সেন্ট হবে 35%, কত পার্সেন্ট হবে 35%। এরপর কী হবে, অতএব আবার দেবে, অতএব কোনো খেলাতেই নাম দেয়নি কত পার্সেন্ট হবে, 100% যদি খেলোয়াড়ের সংখ্যা হয় তাহলে কত পার্সেন্ট হয়েছে, নাম দিয়েছে কত 35%, কত পার্সেন্ট নাম দেয়নি, বলবে অতএব কোনো খেলাতেই নাম দেয়নি কত হবে 100% বিযুক্ত 35%, কত হবে 100 থেকে 35 বদলে 65%, অর্থাৎ 65% কিন্তু কোনো খেলাতেই নাম দেয়নি, কেমন, আর 35% কিন্তু খেলাতেই নাম দিয়েছে। এরপর কী করবে, অতএব 100 জনের মধ্যে নাম দেয় 100% মানে কি বুঝতে পারছো, 100%-এর মধ্যে নাম দেয় 65 জন হবে, 65% 65% খেলাতে অংশগ্রহণ করে নেই, তাহলে 100 জন কী করবে, 100 জনের মধ্যে খেলায় নাম দেয়নি কতজন, 65 জন। তাহলে এবার একজনের মধ্যে খেলায় নাম দেয়নি কত হবে 65 বাই কত হবে 100 জন, আর বাকি আছে 700, কত বলেছিল 780 জন বলছে, 780 জন কিন্তু 780 জনের মধ্যে কততে নাম দেন, দেখো 780 জনের মধ্যে খেলায় নাম দেয়নি কত হবে 65 বাই 100 ইন্টু 780, কাটি করো, কত হবে 5 একে 5, 5 3 15 আর 5 2 10, 2 2 3 6 18, 2 9 18, কত হবে 13 গুণিতক 39 সমান 13 গুণিতক 39 কত হবে, 5 9 3 27, গুণ করো 39কে 13 দিয়ে গুণ করো, 9 3 27, 7 দিল 3, 3 3 9, 10 11 12 আর 39, 7 9 2 11, 1 হাতে 1 হচ্ছে, সরি ভুল হয়ে গেল নাকি, 0 0 কেটে দিলাম আমরা, 78 থাকলো, আর এখানে 2 থাকলো, 2 40 80 হচ্ছে 13, সরি 5 5 2 5 কে 5 15, 5 3 15, কত 65 হয়েছে আমাদের না। দেখো এখানে একটা ভুল হয়ে গেছে, 9 3 7 7, তাহলে 2 3 3 9 10 11 12 হবে না 11, আর 9 1 9 9 আর 1 3 3, কত 7 হচ্ছে, আর 9 আর 1 10 0 হাতে 1 হচ্ছে, 3 4 1 5, 507, কত হবে 507 জন, কত হবে 507 জন কিন্তু 780 জনের মধ্যে 507 জন কিন্তু কোনো খেলায় নাম দেয়নি, কেমন, কত হবে 507 জন, কত বলা হচ্ছে যে 780 জনের মধ্যে 507 জন কিন্তু কোনো খেলায় নাম দেয়নি। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্নটা কী আছে,
প্রথমত 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে তা তৈরিসিক সাহায্যে তোমরা নির্ণয় করবে। চলো গণিতটা আমরা করি। তাহলে প্রথমে লিখবে তোমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে তোমরা তৈরিসিক সাহায্যে নির্ণয় করবে। প্রথম শেষে কী বলছে, দিন সংখ্যা চাইছে, অর্থাৎ শেষে হচ্ছে দিন, কত দিন লাগবে মানে দিন সংখ্যা, সবার শেষে করবে কি দিন সংখ্যা। তার আগে করবে কাজের পরিমাণ, তারপর হচ্ছে লোক সংখ্যা, অর্থাৎ 30 দিনে 30 জন লোক 15 দিনে 3/7 অংশ কাজ করেছিল। আর আরও যদি বলছে 10 জন লোক আসে তাহলে 30 যুক্ত 10 সমান কত হবে 40 দিনে। 40 জন লোক কত অংশ মানে 1 বিযুক্ত 3/7 সমান কত হবে 4/3 অংশ কাজ কত দিনে করবে। চলো আমরা সম্পর্ক স্থাপন করি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, যখন আমরা লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক স্থাপন করবো তখন কাজের পরিমাণটা স্থির থেকে যাবে। তোমরা লিখবে কাজের পরিমাণ স্থির রেখে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কী হবে। দেখো, লোক সংখ্যা বাড়লে কোনো একটা কাজ যদি স্থির থাকে, লোক সংখ্যা বাড়ালে দিন সংখ্যা কিন্তু অবশ্যই কমবে। কাজ তো স্থির আছে আমাদের, তাহলে আমরা যদি দিন সংখ্যা বাড়িয়ে দিই তাহলে এতগুলো লোকের প্রয়োজন হবে না, সুতরাং লোক কমে যাবে। অর্থাৎ লোক সংখ্যা বৃদ্ধি পেলে দিন সংখ্যা কমছে, আর দিন সংখ্যা বৃদ্ধি পেলে লোক সংখ্যা বাড়ে কেউ কমবে। কেমন, এ থেকে কী সম্পর্ক হচ্ছে, ব্যস্ত সম্পর্ক। তোমরা লিখবে কি যে কাজের পরিমাণ স্থির রেখে, আমি কাজের পরিমাণ স্থির লিখছি না, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কী হবে, ব্যস্ত, কী হবে ব্যস্ত সম্পর্ক। আর তারপরে কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক, দেখো কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কী হবে। দেখো, আমি কিন্তু লোক সংখ্যা স্থির রেখে দিয়েছি, কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কী হবে। দেখো, কাজের লোক তো স্থির আছে, কাজের পরিমাণ বাড়ালে দিন সংখ্যা বাড়াতে হবে, কেননা দিন সংখ্যা যদি কমিয়ে ফেলো তাহলে কাজের পরিমাণও কমবে না, নিশ্চয়ই কমবে, অবশ্যই কমবে, কাজের পরিমাণ কমবে। অর্থাৎ দিন সংখ্যা কমলে কাজের পরিমাণ বাড়বে না, কাজের পরিমাণও কমবে। সুতরাং আমরা দিন সংখ্যা বাড়ালে কী হচ্ছে, কাজের পরিমাণ হচ্ছে বাড়ছে। কী সম্পর্ক হচ্ছে, সরল সম্পর্ক। বাড়লে বাড়ছে, কমলে কমছে, সুতরাং কী হবে, সরল সম্পর্ক। এই সম্পর্ক সরল সম্পর্ক, উপরটাকে যে ব্যস্ত সম্পর্ক, নিচে সরল সম্পর্ক। তাহলে অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান, তো প্রথমটা ব্যস্ত ছিল, সুতরাং আমরা কী করবো 30/40 লিখবো গুণিতক। তারপরটা কী হচ্ছে, পরটা সরল সম্পর্ক ছিল, সুতরাং কী হবে 4/3, আমি উল্টে দিচ্ছি, ডাইরেক্টলি করে দিচ্ছি। আর 4/7 হবে এখানে, 4/7 হলে তাহলে কী হবে তাহলে উল্টে যাবে, 3/4টা 7টা উল্টে যাবে, অর্থাৎ 7/3 হয়ে যাবে। ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে গিয়ে তোমার 15। কাটো, 0 0 কেটে দাও, 4 4 কেটে দাও, আর 7 7 কাটো, আর 3 3 কাটো, কত বড় হয়েছে 15। কত হবে 15 দিনে। কত দিন সংখ্যা কত হলো 15, বুঝেছ। চলো পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলেছে কি যে প্রমাণ করো, জ্যামিতিতে চলে এলাম আমরা, আমি অবশ্যই এগুলো করছি না, আমি বইয়ের পেজটা দিয়ে দিচ্ছি, তোমরা করে নিও। প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ 1 = 180 ডিগ্রি। এটা তোমাদের টেক্সট বইয়ের 147 নম্বর পেজে আছে, কেমন। আর প্রশ্ন দেখো, প্রমাণ করো যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান হবে। পেজ নম্বর তোমাদের 75 নম্বর পেজে আছে, 75 নম্বর টেক্সট বইয়ের 75 নম্বর পেজে আছে। আর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাই বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। কত পেজ নাম্বার হচ্ছে 93 পেজ, 93 নম্বর পেজে আছে। আর এরপর দেখতে পাচ্ছি আমরা বীজগণিতে চলে এলাম। দেখো এই বীজগণিতের সরলটা কিন্তু আমি করছি, দেখো ভালো করে লক্ষ্য রাখো। চলো করি আমরা এই বীজগণিতটা। চলো এই সমীকরণটাকে বীজগণিতের সমীকরণটা আমরা করে রেখেছি। দেখো প্রথমে দিন কী করবে, এই বি প্লাস সি, দেখো
টোটালি আমি সাজালে কী হবে, যদি এ প্লাস বি এর সঙ্গে কী হবে বি এর সম্পর্ক, আবার বির সঙ্গে কি সি এর সম্পর্ক হয়, আবার সি এর সঙ্গে এ এর সম্পর্ক হয়, কেমন? এভাবে যদি আমরা সাজাই তাহলে দেখতে পাচ্ছি বি প্লাস সি আছে, সুতরাং আমাদের কী প্রয়োজন, নিচে থাকার উচিত কি এ এ বি থাকা উচিত, আর কী থাকবে, আর সি এ থাকা উচিত। সুতরাং আমরা কী করছে, তাই বি প্লাস সি থাকলে কী আছে, এই সূত্র অনুযায়ী যদি আমরা করি তাহলে কী হবে, নিচে থাকতে হবে কি এ মাইনাস এ বি থাকবে আর সি এ থাকবে। আমরা সাইনগুলো চেঞ্জ করে নিয়েছি, সাইন চেঞ্জ করলে এ মাইনাস বি ছিল, এ মাইনাস বি ছিল, আর সি এ মাইনাস সি ছিল, আমরা সিটাকে উল্টে নিয়েছি, কত হচ্ছে সি মাইনাস এ করে নিয়েছি। আর সি মাইনাস এ করলে ব্যাকেট দিলে কী হবে, মাইনাসটা কমন চলে আসবে। আর প্লাস ছিল সি প্লাস এ ছিল, সি প্লাস এ থাকলে কী হবে, দুটো পরে থাকতে হবে, সি প্লাস সি এ চলে গেলে দুটো থাকছে, এ বি আর বি সি থাকছে, এ বি বি সি করা উচিত আমাদের। তাহলে দেখতে পাচ্ছি এই বি এ আছে, আমরা যদি সাইন চেঞ্জ করে উল্টে নিই কী হবে, এ মাইনাস বি হচ্ছে, তাহলে মাইনাসটা কমন চলে গেলে ব্যাকেট তুলে কি প্লাস হয়ে যাচ্ছে, সুতরাং কী হবে মাইনাসটা এ থেকে যাচ্ছে, আমি যদি উল্টে দিই ব্যাকেট দিলে কী হবে, মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। আর বি মাইনাস সি যেমন ছিল তেমন ফেলে রেখেছি। তারপরে দেখো প্লাস দিলাম, তারপর বি এ প্লাস বি আছে, এ প্লাস বি চলে গেলে কী হবে, বি মাইনাস সি থাকবে আর সি মাইনাস এ থাকবে। তো সি মাইনাস এটা আমরা কী করে নিচ্ছি, এটা স্থির ছিল, স্থির আছে, কিন্তু এটাকে আমরা মডিফাই করে নেবো, বি মাইনাস সি করে নেবো। অর্থাৎ বি মাইনাস সি করলে মাইনাসটা কমন এলো, কেমন, মাইনাসটা কমন এসছে, সবগুলো দেখতে পাচ্ছি মাইনাসটা কমন এসছে। তো এই মাইনাসটাকে আমরা উপরে তুলে দিচ্ছি, উপরে তুলে দিলে কী পরে থাকছে দেখো, সাজিয়ে নিয়েছি দেখো, এভাবে মাইনাসটাকে আমরা প্লাস ছিল মাইনাস করেছে, আর প্লাস ছিল এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়েছে, আর প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, আর মাইনাস ছিল মাইনাসটা আমরা উপরে তুলে দিয়েছি। চলো এক্ষেত্রে তারপর কী দেখো, তারপরে স্টেপটা লক্ষ্য করো তো, যে তারপরে যে মাইনাস বি, এবার কী করো, বি মাইনাস এ মাইনাস বি আর সি মাইনাস এ ছিল, কী হবে দেখো, লসাগু করলে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটার মান কিন্তু কমন পাচ্ছি, লসাগু এ মাইনাস বি আর বি মাইনাস সি আর সি মাইনাস এ প্রত্যেকটা দুটো করে ছিল, সুতরাং আমরা লসাগু কত কী বললাম, এ মাইনাস বি মাইনাস সি আর সি মাইনাস এ ছিল। সুতরাং দেখতে পাচ্ছি কি এখানে এ মাইনাস বি আর সি মাইনাস এ ছিল, আর কী ছিল না, একটা বি প্লাস সি ছিল না, আর বি প্লাস সিটা এর মধ্যে ছিল। তাহলে এই দুটো মান যদি বাদ দিয়ে আমরা লসাগুর মধ্যে থেকে এ মাইনাস বি আর সি মাইনাস এ যদি বাদ রাখি, তাহলে এ মাইনাস বি সি মাইনাস এ যদি বাদ দিই তাহলে কী পড়ে থাকছে, বি মাইনাস সি থাকছে, আর বি মাইনাস সিটা উপরের সঙ্গে লবের সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ হলে আমরা এই পাচ্ছি বি প্লাস সি মাইনাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি পাচ্ছি, কেমন, আগে মাইনাস আছে, দেখো এখানে কী ছিল উপরে, সি মাইনাস সি প্লাস এ ছিল, তাহলে সি প্লাস এটা বাদ দাও, সি প্লাস এ কোথায় আছে, সি প্লাস এ অর্থাৎ সি আর প্লাস এ ছিল এখানে, সি প্লাস এটা বাদ দিলে কী হবে, সি আর এটা বাদ দিলে কী পড়ে থাকছে, সরি নিচে দেখো এ মাইনাস বি আর বি মাইনাস সি ছিল, এ মাইনাস বি আর বি মাইনাস সি দেখো, এ মাইনাস বি আর বি মাইনাস সি বাদ দিলে কী পড়ে থাকছে, সি মাইনাস এ থাকছে, এই সি মাইনাস এটা আমরা উপরে তুলে দিলাম, আর লবের সঙ্গে আমরা গুণ করে দিলাম, বেশ মাইনাস দিলাম, মাইনাস ছিল মাইনাস দিলাম। এবার নিচে দেখো হর পরের ভগ্নাংশে দেখো, হর কত হচ্ছে, সি মাইনাস এ আছে, বি মাইনাস সি আছে, আর সি মাইনাস এ বি মাইনাস সি আছে, সুতরাং কী পড়ে থাকছে, এ মাইনাস বি আছে, এই মাইনাস বিটাকে আমরা উপরে লবের সঙ্গে গুণ করে দিলাম, এ প্লাস বি এর সঙ্গে বি এ মাইনাস বি গুণ করে দিলাম। বেশ আমরা গুণ করতে কী পেলাম, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পেলাম, দ্বিতীয় বন্ধনী মাইনাসটা ব্র্যাকেটের বাইরে ছিল, তাহলে আমরা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী পাচ্ছিলাম কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ছিল, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে গেল মাইনাস, দেখো সি প্লাস এ ছিল আর সি মাইনাস এ ছিল, এটা সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী করেছে, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হিসেবে, আর এটাও একই রকমভাবে কি এ প্লাস বি ইন্টু বি এ মাইনাস বি হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী হয়েছে। আমরা ব্র্যাকেট তুলে কী হবে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, আর চেঞ্জ হয়ে গেলে দেখো প্রত্যেকটা অংশ কেটে যাবে, উপরে কী থাকে জিরো থেকে যাচ্ছে, আর জিরো বাই এত মানে কি উত্তর কিন্তু জিরো হয়, জিরো বাই এই লব মানে কি এর মান কিন্তু জিরো হবে, কেমন। চলো পরের একটা আছে কি সমীকরণ একটা আছে কি আছে, এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি আছে। এই সমীকরণটা নিচে আছে কি এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি ছিল। তাহলে এই সমীকরণটা আমরা সমাধান করি, চলো করে নিই আমরা। চলো আমরা গণিতটা তুলে ফেলেছি, চলো এবারে আমরা গণিতটা সমাধান করার চেষ্টা করি। সমান দাও, সমান দেওয়ার পরে তোমরা কী করবে, এই মানগুলো দেখো আমি শেষে যে এ প্লাস বি প্লাস সি ছিল না, এগুলোকে আমরা কী করবো, প্রতিটা ক্ষেত্রে আমরা ট্রান্সফার করে নিয়েছি স্কোয়ার। তাহলে আমরা কী করবো, প্রথম পদক্ষেপটা আমরা এভাবে করে নিচ্ছি, দেখো বাই দিয়ে দিলাম, এ প্লাস এ প্লাস বি প্লাস সিটা প্রতিটা ক্ষেত্রে যোগ করে দিচ্ছি, দেখো তাহলে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ, আবার বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি, নিচেছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, কেমন। এবার আমরা কী করবো,
গুণ করব, এর সঙ্গে এই টোটাল মানগুলোর সঙ্গে আমরা গুণ করব। তা গুণ করলে কত হচ্ছে, এর সঙ্গে এক্স মাইনাস এর যদি গুণ করি আমরা এইভাবে পাচ্ছি দেখো। তাহলে কী হবে, এ স্কোয়ার দিয়ে দাও, এ স্কোয়ার প্লাস আছে প্লাস বসে দাও, তাহলে এ এক্স কী হচ্ছে, এ এক্স মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার পাচ্ছি, আর নিচে হচ্ছে কি এক্স মাইনাস এ পাচ্ছে, প্লাস দাও, এখানে প্লাস ছিল প্লাসটা দিতে বলে গেছে, প্লাস তারপর দেখো বি স্কোয়ার আছে, বি স্কোয়ার বসে দাও, প্লাস দিয়ে দাও, বির সঙ্গে এক্স যদি গুণ করি বি এক্স হচ্ছে, আর হচ্ছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, আর বি স্কোয়ার হয়ে যাবে, বাই কী হবে এক্স মাইনাস বি পড়ে থাকবে, আবার প্লাস দাও, আবার সেই একই রকম সি স্কোয়ার নামিয়ে হলো, সি স্কোয়ার প্লাস সি এর সঙ্গে এক্স গুণ করলে সি এক্স হবে, আর প্লাস মাইনাসে মাইনাস, আর সি স্কোয়ার হয়ে যাবে, আর নিচে হচ্ছে এক্স মাইনাস সি, আর নিচে এগুলো কী থাকছে, নিচে হচ্ছে গিয়ে এ বাই বি যেমন ছিল তেমন নামিয়ে দাও, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। বেশ, এবার তোমরা করো, এবার হবে কি, তোমরা দেখো বাই দিয়ে দাও, বাই দেওয়ার পর কী করবে তোমরা এই মানগুলো কমন নিতে পারো, অসুবিধা নেই, চলো করি। এবার কিন্তু দেখো এখানে কাটাকাটি একটা ফাংশন আছে, এ স্কোয়ার কেটে দাও, বি স্কোয়ার কেটে দাও, আর সি স্কোয়ার কেটে দাও, কী দেখছে প্রতিটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি যে প্রতিটা পদক্ষেপে দেখতে পাচ্ছি একটা করে মান পড়ে থাকছে, এ এক্স বাই এক্স মাইনাস এ পড়ে থাকছে, প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি থাকছে, প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি পড়ে থাকছে, বাই কি কত হচ্ছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। কেমন? এবার তোমরা কী করবে দেখো, এবার হচ্ছে গিয়ে নিচের মানগুলো বসে ফেলেছি আমরা, নিচের মানগুলো এবার দেখতে পাচ্ছি আমরা, যদি এই পদ থেকে যদি এক্স যদি কমন নিয়ে নিই, দেখো এক্স যদি কমন নিয়ে কী হচ্ছে, দেখো এক্স কমন নিলে কী হচ্ছে, বাইরে নাও এক্স কমন নাও, এক্স কমন নিলে এটা তোমরা ব্যাকেট দিয়ে দাও, দেখো ব্যাকেট দিয়ে দিলে কী হবে, এক্সটা কমন নাও, প্রতি ক্ষেত্রে এক্স আছে মানে কি এ বাই এক্স মাইনাস এ পড়ে থাকছে, প্লাস এক্স কমন নিলে বি বাই এক্স মাইনাস বি পড়ে থাকছে, প্লাস এক্স কমন নিলে সি বাই এক্স মাইনাস সি পড়ে থাকছে, আর নিচে আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এবার দেখো দুটো পদ কিন্তু মিলে গেছে, কেটে দাও, কেটে দিলে কত পড়ে থাকছে, এক্স পড়ে থাকছে, এই এক্স হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী আছে দেখি আমরা, পরের প্রশ্ন আছে গিয়ে তোমাদের দুটো সমীকরণ আমরা করে ফেলেছি, বেশ। পরে দেখো 8 থেকে প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো দুটি সরলরেখাংশ এ বি এবং সি ডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করা হয়েছে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি। দেখো এই প্রশ্নটা তোমাদের পেজ নাম্বার 96 পেজে আছে, তোমাদের টেক্সট পেজে 96 নম্বর পেজে আছে, তোমরা এটা করে ফেলবে। দেখো পরের প্রশ্ন হচ্ছে প্রদত্ত চিত্রে এ বি সমান্তরাল সি ডি, দেখো এ বি সমান্তরাল সি ডি হলে কী আছে, পি কিউ আর এর মান নির্ণয় করো। পি কিউ এর মান কত নির্ণয় করতে বলছে, পি কিউ আর আর এই কোণের মানটা কত হবে তোমাদের নির্ণয় করতে বলছে। দেখো লক্ষ্য করো ভালো করে, আমি না হয় তুলে ফেলছি একটা আমার কাগজে তুলে ফেলছি। দেখো প্রদত্ত চিত্রে দেখতে পাচ্ছ এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি। দেখো এর মধ্যে একটা অতিরিক্ত এ বি এবং সিডির সমান্তরালে আরেকটা রেখা অঙ্কন করো, এই রেখা একটা অঙ্কন করো। কি কোন রেখা হচ্ছে, এ বি এবং সি ডি সমান্তরাল সরলরেখার সমান্তরালে আরেকটি রেখা অঙ্কন করলাম, যেটা কিউ বিন্দুর মধ্য দিয়ে ছেদ করেছে। কেমন? এটার নামকরণ করলাম এম আর এন করলাম। কেমন? তোমরা এক্স ওয়াই দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার প্রমাণটা করছি। দেখো এ আর বি আর এম এ এন এই দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা হলে আর যদি ছেদক হয়, ছেদকের বিপরীত পার্শ্বে একান্ত কোণ দ্বয় কে পরস্পর সমান হয়, তাহলে এই কোণের মান 30 ডিগ্রি হলে এই কোণের মানও কত হবে, 30 ডিগ্রি হবে। আবার দেখো আবার এম এন আর সি ডি যদি পরস্পর সমান্তরাল সরলরেখা হয় আর কিউ আর যদি ছেদক হয়, তাহলে এর একান্ত কোণ এটা যদি 40 ডিগ্রি হয়, এর একান্ত কোণ এটাও 40 ডিগ্রি হবে। তাহলে পি কিউ আর কোণ কত হবে, পি কিউ আর কোণ কত হবে, 30 ডিগ্রি ছিল আর 40 ডিগ্রি ছিল, 30 কত হবে, 30 আর 40 কত হবে, 70 ডিগ্রি। সুতরাং তোমরা কি পি কিউ আর সমান কত হবে, 70 ডিগ্রি। যেহেতু তোমাদের 3 মার্কসের প্রশ্ন যদি আসে, তোমরা কীভাবে লিখবে, এইভাবে লিখবে। দেখো অতএব দেবে, অতএব
এ বি যেহেতু সমান্তরাল সরলরেখা ছিল এ বি, প্রথম ক্ষেত্রে আমি কী বললাম, এ বি আর এম এন সমান্তরাল এম এন আর আরেকটা হচ্ছে এম এন সমান্তরাল সিডি, এম এন এবং এম এন সমান্তরাল সিডি। যেহেতু এ বি লিখবে, যেহেতু এ বি সমান্তরাল সিডি, কেমন? দেখো যেহেতু এ বি সমান্তরাল এম এন এবং পি কিউ ভেদক, পি কিউ হচ্ছে ভেদক, তাহলে কী করবে, পি কিউ যেহেতু আমরা পি কিউ দেখো পি কিউ কিন্তু ভেদক কোনটার, এম এন এর ভেদক কী হচ্ছে, পি কিউ ভেদক হচ্ছে। দেখো তারপরে আবার কী করবে, অতএব পি কিউ এন সমান কত হবে, 30 ডিগ্রি, কত হবে 30 ডিগ্রি। যেখানে কী ছিল, যেহেতু বলবে যেহেতু পি কিউ এ পি কিউ কত ছিল, 30 ডিগ্রি ছিল, কেমন? তাহলে দুটো 30 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে এই মানটাও 30 ডিগ্রি পেলাম, কেমন? একান্ত কোণ ছিল না? তাহলে এক্ষেত্রে কী হবে, আবার করবে কি, আবার একান্ত কোণ হলে কী হবে, এক্ষেত্রে আমরা আরেকটা স্টেপ তোমরা লিখে দিতে পারো, এখানে লেখা উচিত ছিল, অতএব এ পি কিউ কোণ, এখানে কোণ চিহ্নটা দেওয়া হয়নি, কোণ সমান কত হবে, একান্ত তাহলে এ পি কিউর একান্ত কোণটা হবে পি কিউ এন হবে, একান্ত পি কিউ এন কোণ সমান কত ডিগ্রি হবে, সমানটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই কোণের মান যদি 30 ডিগ্রি হয়, কোনটা পি কিউ এন যদি কী হচ্ছে, পি কিউ এন 30 ডিগ্রি হলে এ পি কিউ কিছু কত ছিল, 30 ডিগ্রি ছিল, এ পি কিউ 30 ডিগ্রি, কেমন? বেশ, এরপর কী করবে, আবার দেখো একই রকমভাবে আবার এম এন আর সি ডি সমান্তরাল সরলরেখার উপর যদি আমরা ভেদক অঙ্কন করি, কিউ আর যদি ভেদক অঙ্কন করি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে মানটা কত হবে, এটা কিন্তু 40 ডিগ্রি হয়ে যাবে। এই কোণে একান্ত কোণ কিন্তু এই কোণটা হবে, সুতরাং আমরা কী করবো, এই একই রকমভাবে করবে আবার এম এন সমান্তরাল সিডি, এবং কিউ আর কী করবে, কিউ আর ভেদক করবে। তাহলে অতএব তোমরা কী করবে, এই দুটো একান্ত কোণ পাচ্ছি আমরা, তাহলে এই কোণে মান যাবে, এই কোণে মানতে হবে, সুতরাং আমরা কী করব, এন কিউ আর কী বলবে, অতএব এন কিউ আর কোণ সমান একান্ত কী হচ্ছে, একান্ত হচ্ছে সি আর কিউ, কত হবে, কিউ আর বলবে কিউ আর সি, কী বলবে, কিউ আর সি কোণ, কেমন? আর যেহেতু এখানে কী বলবে, সুতরাং কত হবে, অতএব কী করবে, এন কিউ আর সমান 40 ডিগ্রি হচ্ছে, আর এটা 40 ডিগ্রি হবে, এটাও 40 ডিগ্রি হবে, কেমন? 40 ডিগ্রি এটা ছিল, এর একান্ত কোণ 40 ডিগ্রি, ঠিক আছে? এখন তোমরা কী এই দুটোকে যোগ করবে, অতএব বা এখন পি কিউ আর কোণ অর্থাৎ এই কোণটা সমান কত হবে, এই কোণটা হচ্ছে এই দুটো কোণের যোগফল, কেমন? পি কিউ এন একটা আর কিউ এন, অর্থাৎ এই 30 ডিগ্রি হলে এটাও 40 ডিগ্রি হবে, কেমন? তোমরা দুটো কোণের যোগফল হবে এই পি কিউ আর কোণ, তাহলে তোমরা কী করবে, পি কিউ এন কোণ প্লাস এন কিউ আর কোণ সমান 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, কত হবে, 70 ডিগ্রি। কত হলো, পি কিউ আর কোণ কত হবে, পি কিউ আর কোণ কত হবে, 70 ডিগ্রি, কত ডিগ্রি হলো, 70 ডিগ্রি। চলো এখানে বোধহয় শেষ হয়ে গেছে তোমাদের। আর এটা তোমাদের দুটি সরলরেখা এ বি এবং সি ডি সরলরেখাকে পরস্পরকে অবিন্দুতে ছেদের সমান্তরাল করে প্রমাণ করেছে ত্রিভুজ এ ও ডি সরসম ত্রিভুজ বি ও সি, এটা তোমাদের 96 নম্বর পেজে আছে, আর আমি করছি না, তোমরা করে নেবে, আমি শেষেরটা করে দিয়েছি। আর আজকের তোমাদের এই 5 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এর পরে ভিডিওতে আমি তোমাদের জন্য 6 নম্বর মডেল স্কুলটা নিয়ে আসবো। চলো আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরের ভিডিওতে। আর যেহেতু এই ভিডিওগুলো একটু বড় হচ্ছে, কেননা আমি সমস্ত প্রশ্নগুলো খুঁটিনাটি করে আলোচনা করছি বা বুঝিয়ে দিচ্ছি, সেই কারণে একটু বড় হচ্ছে। আর তোমরা
তোমরা স্কিপ করবে না, অবশ্যই তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর যদি সমস্যা হয়ে থাকে তবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। কোনো গণিত বা কোনো কিছু মিস্টেক হয়ে গেলে অবশ্যই আমি গণিত করছি, সুতরাং কোথাও কোথাও কোনো যদি প্রবলেম বা মিস্টেক হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি সেই সমাধান বা সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব। চলো আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।